আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা, আজকে আমাদের প্রথম ক্লাস। মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে তাকে স্মরণ করে আমরা আজকে আমাদের প্রথম ক্লাস শুরু করছি। তোমরা যারা গ্রুপে জয়েন করেছো বা ক্লাসে পার্টিসিপেট করেছো, তোমরা একে একে সবাই কানেক্টেড হয়ে যাও। আমাদের ক্লাস শুরু হচ্ছে। কানেক্টেড আমি দেখতে পাচ্ছি দু একজন কানেক্টেড হয়েছো। আস্তে আস্তে আশা করি সবাই কানেক্টেড হয়ে যাবে। প্রথম ক্লাস যেহেতু তোমাদের আসতে হয়তো একটু কারো কারো সময় লাগবে, কোনো সমস্যা নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো তোমাদের 3 তারিখে পরীক্ষা, যেমনটি মে মাসের 3 তারিখে তোমাদের বলা হয়েছে। তো সেই 3 তারিখের পরীক্ষার জন্য তোমাদের যে প্রস্তুতি, সেগুলো কমপ্লিট করার জন্য তোমরা যে ব্যাচে ভর্তি হয়েছো, আজকে ব্যাচে প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে সকলকে স্বাগত জানাই। আস্তে আস্তে সবাই কানেক্টেড হয়ে যাও। এফডি লিমন কানেক্টেড হয়েছো, সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই কানেক্টেড হয়ে যাবে আস্তে আস্তে। আমি আর 2-1 মিনিট অপেক্ষা করি। আজকে প্রথম ক্লাস শুরু করলাম, যদিও আমাদের স্টুডেন্ট সংখ্যা তত বেশি হয়নি, কিন্তু তারপর ক্লাসটা আজকে যেহেতু প্রথম শুরু করলাম, আস্তে আস্তে হয়তো আরো অনেকেই কানেক্টেড হবে আস্তে আস্তে। তো আমরা তাদের জন্য অপেক্ষা করবো, অসুবিধা নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 3 তারিখে যেমনটি পরীক্ষার কথা বলা হয়েছে, তো 3 তারিখের মধ্যে তোমাদের কোর্সটাকে যাতে কমপ্লিট করে দিতে পারি, সেভাবে এই ক্লাসগুলো ইনশাল্লাহ আমি নিব তোমাদের। আমরা চেষ্টা করবো আমাদের 3 তারিখের মধ্যে আমাদের কোর্স সব কমপ্লিট হয়ে যাবে, এবং সেই ক্লাস কমপ্লিটের জন্য আমি তোমাদেরকে যে কোর্স প্ল্যান করেছি, সেই কোর্স প্ল্যানটা আশা করি কার্যকরীভাবেই আমরা শেষ করতে পারবো। তোমরা কোর্স প্ল্যান সম্পর্কে নিশ্চয়ই অবগত আছো, আমি গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছিলাম কোর্স প্ল্যানটা। তো সেই কোর্স প্ল্যান অনুসারে আমাদের ক্লাস আজকে আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা যারা কানেক্টেড হয়েছো সবাই দেখো, আমাদের প্রথম যে তোমার ক্লাস আজকে, আমাদের ক্লাসের বিষয়বস্তুটা ছিল কি দেখো তোমাদেরকে। আচ্ছা, তোমাদেরকে প্রথম ক্লাসে আমি যে তোমার আমাদের টার্গেট রয়েছে, সেটা হচ্ছে আমাদের আজকের টার্গেটটা কি। দেখো, আমাদের প্রত্যেক ক্লাসে 1 নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ, আমাদের গ্রামার টপিক থাকবে। গ্রামার টপিক প্রথম ক্লাসে আমরা পার্টস অফ স্পিচের বেসিক নিয়ে আলোচনা করব, মানে 8 প্রকার পার্টস অফ স্পিচের বেসিক নিয়ে আলোচনা করব। সাথে হচ্ছে পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশনটা আলোচনা করব। আর তোমাদের কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে কি দেখো, তোমাদের গ্রামাটিক্যাল আইটেমের পাশাপাশি আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে তোমাদেরকে কিন্তু মুখস্থ কিছু আইটেম রয়েছে। সেই মুখস্থ আইটেমের ব্যাপারে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, এবং এই মুখস্থের উপর প্রতিদিন আমি তোমাদেরকে পড়া দিয়ে দেবো। সেই পড়াগুলো তোমরা প্রতিদিন কমপ্লিট করবে। যেমন মনে করো নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এগুলো একটু মুখস্থর বিষয়, তোমাদেরকে মুখস্থের মতন করতে হয়। জেন্ডার মানে হচ্ছে তোমার বিভিন্ন রকমের জেন্ডার আছে, সেগুলো একটু মুখস্থ করতে হয়। প্রিপোজিশন, এটা মুখস্থর বিষয়। ইডিয়মস এন্ড ফ্রেজ, বাগধারা, এটাও কিন্তু মুখস্থর বিষয়। সিনোনিম, অ্যান্টোনিম, এটাও অনেকটা অর্থ যেহেতু মুখস্থর বিষয়। স্পেলিং, বানান, প্রোভার্বস এন্ড ট্রান্সলেশন, এই যে আইটেমগুলো রয়েছে মুখস্থ, এগুলো আমি তোমাদেরকে প্রতিদিন একটু একটু করে সাজেশন দিয়ে দেবো, এবং সেই সাজেশনটা তোমরা প্রতিদিন কমপ্লিট করবে। আমি অল্প অল্প প্রশ্ন দিব, 10-12টার মতন প্রশ্ন প্রতিদিন দিব, আর সেইগুলো তোমরা প্রতিদিন কমপ্লিট করে রাখবে। আর আমাদের যে গ্রামাটিক্যাল পার্ট, সেটা আমরা প্রতিদিন যে আলোচনা করব। দেখো, গ্রামাটিক্যাল পার্ট হচ্ছে তোমার আজকের টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন। এটা হচ্ছে আমাদের আজকের টপিক। তো তারপরে পরবর্তী দিন আমাদের টপিক থাকবে, যেমন ধরো আমরা আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অর্থাৎ পার্টস অফ স্পিচকে চিহ্নিত করা। আমাদের পরীক্ষায় পার্টস অফ স্পিচকে চিহ্নিত করা বিষয়টা আসে যে কোনটা কোন প্রকার পার্টস অফ স্পিচ আমাদেরকে বলা হয়ে থাকে। এরপর হচ্ছে ফরমেশন অফ পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের যে পরিবর্তনটা, যে একটা শব্দকে নাউনে দিয়ে দিয়ে বলে এর অ্যাডজেক্টিভ কি, সেটা আমাদের পরীক্ষায় আসে। আর মুখস্থ পাঠ সেটা যথারীতি, যেমন তৃতীয় ক্লাসে আমরা করবো ইনশাল্লাহ পার্টস অফ স্পিচের ইম্পর্টেন্ট রুলস সম্পর্কে পড়বো। তাহলে 3 ক্লাসে আমাদের পার্টস অফ স্পিচের সব শেষ হয়ে যাবে। তারপর চতুর্থ ক্লাসে আমরা পড়বো হচ্ছে মোডাল ভার্ব। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে মোডাল বিষয়টা আছে। অবশ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, এতে তোমাদের নির্ধারিত কোনো সিলেবাস নেই। মূলত হচ্ছে তোমার আমাদের বিগত বছরের প্রশ্নগুলোকে বিশ্লেষণ করে সিলেবাসটা আমাদের বুঝে নিতে হয়। তো সেক্ষেত্রে মোডালটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে।
পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করবো চেঞ্জিং সেন্টেন্স, ষষ্ঠ ক্লাসে চেঞ্জিং সেন্টেন্স, সপ্তম ক্লাসে। তো এটা তোমাদেরকে দেখানোর কিছু নাই, তোমরা আগেই এটা দেখেছো নিশ্চয়ই, তো আমি আর সময় নষ্ট করবো না এখানে। আজকের যে প্রথম ক্লাস, সেই ক্লাসটার কথা নিয়ে আলোচনা করি। প্রথমত হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ এবং পার্টস অফ স্পিচের বেসিক এবং ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে শীট থেকে বা যে লেকচার শীট থেকে আমি তোমাদেরকে ক্লাসটা করাবো, সেই শীটটা আমি তোমাদেরকে পিডিএফ আকারে আমাদের গ্রুপেই দিব। তোমরা ক্লাস শেষে সেটা ডাউনলোড করে নিতে পারবে বা তোমাদের ফোনে রাখতে পারবে। যাদের পিডিএফ এর সমস্যা তাদেরকে দরকার আমি ছবি বা পিকচার দিয়ে দেবো, তোমরা পিকচারও দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। তো আজকের প্রথম ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচের বেসিক এবং ক্লাসিফিকেশন। আমি দেখতে পাচ্ছি অনেকেই মোটামুটি কানেক্টেড হয়েছে। লিমন আছো, ইয়াকুব সালাম দিয়েছো, রেখা আক্তার সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো আজকে প্রথম ক্লাসে অবশ্য স্টুডেন্ট একটু কম কানেক্টেড হয়েছে। অনেকে হয়তো অনেকে ভর্তি আছে বেশ, কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটু সবাইকে মেনশন দিয়ে দেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো দেখো সবাইকে মেনশন দিয়ে দিয়েছি, সবাই আশা করি চলে আসবে। তো প্রথম 1 নম্বর আজকে লেকচার শিটটা দেখো, আমরা লেকচার শিট থেকে আমাদের আজকে লেকচারটা কমপ্লিট করি। ক্লাসিফিকেশন, আচ্ছা প্রথমে বলে নেই আমাদের বেসিক বিষয়টা আছে ক্লাসিফিকেশন। দেখো 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, তোমরা জানো যে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, ভার্ব, এই যে 8টা পার্টস অফ স্পিচ রয়েছে, 8টা পার্টস অফ স্পিচের ভিতরে আমাদের শুধু একটা পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন আসে, আর কোনো পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন আসে না। একটা পার্টস অফ স্পিচ সম্পর্কে মোটামুটি জানলেই যথেষ্ট, সেটা হচ্ছে নাউন। নাউনের ক্লাসিফিকেশনটা জানলেই তোমার হয়ে যাবে। তোমাকে প্রোনাউনের ক্লাসিফিকেশন না জানলেও চলবে, কারণ সেখান থেকে প্রশ্ন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অদ্যাবধি আসে নাই। তারপরে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন, ভার্বের ক্লাসিফিকেশন দিয়ে কিছু প্রশ্ন আসে। তারপরে অন্যান্য যে পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন, সেখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণত প্রশ্ন হয় না। সো আজকে আমাদের মূলত আমরা নাউনের ক্লাসিফিকেশনটাই বিশেষভাবে ফোকাস করব। তো দেখো আমাদের লেকচার শিট 1, এটা ক্লাসটা শেষ হলে তোমরা লেকচার শিটটা পাবে গ্রুপে। আমি আমাদের আলোচনা শুরু করছি। প্রথমে দেখো আমাদের আজকের আলোচ্য বিষয় পার্টস অফ স্পিচ বা বাক্যের অংশ। তোমরা নিশ্চয়ই জানো যে পার্ট শব্দের অর্থ কি বলো? অংশ। আর অফ শব্দের অর্থ হচ্ছে এর, আর স্পিচ মানে হচ্ছে বাক্য। কাজেই পার্টস অফ স্পিচ শব্দের অর্থ হচ্ছে বাক্যের অংশ। তো একটা বাক্যের অংশ কি বলো? একটা বাক্যের অংশ হচ্ছে একটা শব্দ, তাই না? একটা বাক্য গঠিত হলে কি লাগে? একটা সেন্টেন্স গঠিত হলে আমাদেরকে লাগে হচ্ছে একটা শব্দ। তো এই যে একটা বাক্যের ভিতরে যে শব্দগুলো থাকে, এই শব্দকেই বলা হয়ে থাকে পার্টস অফ স্পিচ। আচ্ছা, তো এটা আমরা বেসিক ব্যাপার, সেটা নিশ্চয়ই জানি। তোমার হচ্ছে পার্ট শব্দের অর্থ অংশ, আর অফ শব্দের অর্থ এর, স্পিচ মানে বাক্য। কাজেই পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশসমূহ, অর্থাৎ বাক্যে ব্যবহৃত অর্থ প্রদানকারী প্রতিটি ওয়ার্ডকেই পার্টস অফ স্পিচ বলা হয়ে থাকে। আমরা পার্টস অফ স্পিচকে কয় ভাগে ভাগ করি? 8 ভাগে ভাগ করতে পারি। পার্টস অফ স্পিচকে আমরা পার্ট অফ সেন্টেন্সও বলতে পারি। উদাহরণস্বরূপ একটি বাক্য দিয়েছি, যেমন মিটুল ইজ এ গুড বয় হু লাভস হিজ ইয়াঙ্গার ব্রাদার। তো এখানে দেখো মিটুল একটা ওয়ার্ড, এই মিটুল একটা পার্টস অফ স্পিচ, ইজ একটা ওয়ার্ড, একটা পার্টস অফ স্পিচ, এ একটা পার্টস অফ স্পিচ, গুড বয় হু লাভস হিজ ইয়াঙ্গার মাদার ব্রাদার ভেরি মাচ। এখানে আমি যে শব্দগুলো ভাগ করেছি, এই প্রত্যেকটি হচ্ছে একটা একটা পার্টস অফ স্পিচ। যেমন আ কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগ, এই প্রত্যেকটা শব্দ হচ্ছে একটা একটা করে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8 প্রকার। আমরা সবাই নিশ্চয়ই ছোটকাল থেকে পড়ে এসেছি। পার্টস অফ স্পিচ 8 প্রকার, সেটা হচ্ছে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন এই 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা একটু বেসিক ভাবে জানবো। এগুলো পরীক্ষায় খুব একটা আসে না, তারপর আমাদের জানার দরকার, যেহেতু রিভাইজ করছি আমরা এই আগের জানা প্রশ্নগুলো বা বিষয়গুলোকে। নাউন কাকে বলে? আচ্ছা, অনেকেই নতুন ভাবে কানেক্টেড হয়েছে। মারিয়া আক্তার জেনি কানেক্টেড হয়েছে, সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু মনোযোগ সহকারে আমাদের পড়াটা খেয়াল করে, এরপরেই তোমাদের জন্য এক্সারসাইজ রয়েছে, সেটা তোমরা করবে। তো দেখো নাউন কাকে বলে? নাউন মানেই হচ্ছে কি নাম। নাউন মানেই নাম। কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। সে নামটা হতে পারে কারো কোনো ব্যক্তির নাম, কোনো জাতির নাম, কোনো সমষ্টির নাম, কোনো বস্তুর নাম, স্থানের নাম, কোনো কালের নাম বা সময়ের নাম, কোনো ভাবের নাম, কর্মের নাম, গুণের নাম ইত্যাদি। এই যে এগুলোর নামকেই নাউন
বলা হয়। কোনো ব্যক্তির নাম হতে পারে যেমন কামাল, জামাল, জাতির নাম হতে পারে যেমন বাংলাদেশ, ইংলিশ, ইন্ডিয়ান, সমষ্টি যেমন আর্মি, জুরি, কোনো বস্তুর নাম হতে পারে যেমন চেয়ার, টেবিল, স্থান যেমন বাংলাদেশ, ঢাকা, চট্টগ্রাম, কোনো কালের নাম যেমন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কোনো ভাবের নাম মানে হচ্ছে কোনো একটা মুডের নাম বা ভাবের নাম, কর্মের নাম বা কাজের নাম, গুণের নাম ইত্যাদি কোনো কিছুর নামকেই মূলত নাউন বলা হয়ে থাকে। যেমন অনেস্টি এটা একটা গুণের নাম, রাজশাহী এটি একটি স্থানের নাম, আশরাফুল এটি একজন ব্যক্তির নাম, টেবিল এটি একটি বস্তুর নাম ইত্যাদি। অর্থাৎ কোনো মানে কিছু নামকেই নাউন বলা হয়ে থাকে। 2 নম্বর প্রো নাউন। আচ্ছা, প্রো শব্দের অর্থ পরিবর্তে আর নাউন মানে হচ্ছে বিশেষ্য, কাজেই নাউনের পরিবর্তে যে শব্দটি ব্যবহৃত হয় তাকেই প্রোনাউন বলা হয়ে থাকে। যেমন আমি যদি বলি যে ধরো কামাল ইজ এ গুড বয়, কামাল একটি ভালো ছেলে। আচ্ছা, কামাল গোজ টু কলেজ রেগুলারলি, কামাল নিয়মিত কলেজে যায়। এভরিবডি লাইকস কামাল, সবাই কামালকে পছন্দ করে। এখন দেখো যে বারবার যে কামাল বলতেছি আমি, এটা ডিসগাস্টিং লাগছে তাই না, একটু বিরক্তিকর লাগছে যে বারবার কামাল বলার দরকার কি, প্রথমবার কামাল বললেই তো হয়, এরপর যদি আমি এখানে হি দিয়ে দেই তাতেই তো হয়ে যায় যে কামাল ইজ এ গুড বয়, হি গোজ টু কলেজ রেগুলারলি, এভরিবডি লাইকস হিম, সবাই তাকে পছন্দ করে, হিম। তো দেখো এখানে আমরা এই যে কামালের পরিবর্তে বা নাউনের পরিবর্তে, কামাল তো একটা নাউন, একটা নাম, তো ওর পরিবর্তে যে শব্দটা ব্যবহার করলাম এইখানে, যে নাউনের পুনরাবৃত্তি এড়ানোর জন্য বা নাউনের বিরক্তিকর পুনরাবৃত্তি এড়ানোর জন্য আমরা যে শব্দটিকে ব্যবহার করি নাউনের পরিবর্তে, সেই শব্দটিকে বলা হয়ে থাকে প্রোনাউন। কাজেই হি হচ্ছে একটা প্রোনাউন। এরকম অনেক প্রোনাউন আমাদের আছে, যেমন হি, শি, হু, মাইসেলফ। প্রোনাউন 8 প্রকার, সেটা আমরা পরে পড়ব, কারণ প্রোনাউনের ক্লাসিফিকেশন পরীক্ষা তেমন একটা আসে না, তারপরও 8 প্রকার প্রোনাউন সেটা আমরা পরে জেনে নেব। 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে তোমার অ্যাডজেক্টিভ বলা হয়ে থাকে। যেমন আমি যদি দোষের কথা বলি, আচ্ছা তো এখানে গুণের কথা বলি, যদি গুড ভালো, ব্যাড খারাপ, অনেস্ট মানে হচ্ছে তোমার সৎ, তারপরে দেখো এটা হচ্ছে গুণের নাম, তো এটা হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, মানে গুণ বোঝাচ্ছে, দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ। ভার্ব হচ্ছে কোনো কিছুর কাজ, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ভার্ব বলা হয়। যেমন কাজের যদি নাম বলি, মানে কাজ যদি বলি, ওয়াক, ইট খাওয়া, ওয়াক কাজ, হাঁটা, তারপরে গো মানে যাওয়া, রান মানে দৌড়ানো। এই যে তোমার যে শব্দগুলো রয়েছে এগুলো কাজ প্রকাশ করেছে, তাই এগুলো হচ্ছে ভার্ব। এরপর অ্যাডভার্ব, যে ওয়ার্ড বাক্যে নাউন বা প্রোনাউন ব্যতীত অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। তোমাদের এখানে একটা খুব নোট বা গুরুত্বপূর্ণ একটা কথা, তোমাদেরকে কিন্তু প্রশ্ন আসে, প্রায়ই এই প্রশ্নটা আসে যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে না। এই প্রশ্নটা প্রচুর আসে তোমাদেরকে, বেশ কিছু জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত বছর এই প্রশ্নটা এসেছে, তোমরা নোট করে রাখতে পারো। তোমরা নোট করে রাখতে পারো যে অ্যাডভার্ব কাকে মডিফাই করে না, দুটো পার্টস অফ স্পিচকে মডিফাই করে না, সেটা হচ্ছে নাউন আর প্রোনাউন। নাউন প্রোনাউন ব্যতীত আর যে কোনো পার্টস অফ স্পিচ থাকুক না কেন, সেই পার্টস অফ স্পিচকে তোমার অ্যাডভার্ব মডিফাই করে। আচ্ছা, ইত্যাদিকে অ্যাডভার্ব মডিফাই করে। তো দেখো যেমন অলওয়েজ, অলমোস্ট, সামটাইমস, রেয়ারলি। আমরা অ্যাডভার্ব সম্পর্কে বিস্তারিত জানবো, সেটা কোথায়, আমি আপাতত এখানে একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাই দেই। যেমন হি গোস, হি গোস দেয়ার, সে সেখানে যায়। কোথায় যায়, সেখানে যায়। এই যে দেখো কোথায় দিয়ে প্রশ্ন করলাম, এই যে দেয়ার, এই দেয়ারটা হচ্ছে একটা অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্ব কার সম্পর্কে তথ্য দিল, এই যে গোস, এই ভার্ব সম্পর্কে তথ্য দিল। তাই এই দেয়ারটা হচ্ছে একটা অ্যাডভার্ব, ভার্ব সম্পর্কে তথ্য দেয়। তবে এখানেই শেষ নয়, আমরা অ্যাডভার্ব সম্পর্কে যখন আইডেন্টিফিকেশন করব, বিস্তারিত তথ্য সেখানে জানবো। আজকের ক্লাসে শুধু বেসিকটা জানি, অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন ব্যতীত অন্য সকল পার্টস অফ স্পিচকে মডিফাই করে, এটাকে বলা হয়ে থাকে অ্যাডভার্ব। এরপর আসো আমরা প্রিপোজিশনের কথা বলি। আচ্ছা,
প্রিপোজিশন তোমরা চিনো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো। আমি একটা শব্দ বাক্য লিখতেছি, এখানে প্রিপোজিশন কোনটা। যেমন কাম ইন, আচ্ছা, গেট আউট। আচ্ছা, এই দুইটা শব্দ বাক্যের ভিতরে প্রিপোজিশন কোনটা কোনটা আমাকে একটু কমেন্টে জানাও তো তোমরা। আচ্ছা, লিমন বলেছো ইন, আর কেউ জানাবা কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আহ, এই দুটো বাক্যে প্রিপোজিশন কোনটা? লিমন বলেছো ইন এবং আউট, আর কেউ কি বলবে? তোমরা যারা আছো কমেন্টে একটু বলে দিলে ভালো হয় যদি বলতে পারো। আচ্ছা, এই দুটো বাক্যে প্রিপোজিশন কোনটা কোনটা? লিমন বলেছে ইন এবং আউট। হ্যাঁ, দিশা বলেছো ইন এবং আউট, মারিয়াও বলেছো ইন এবং আউট। থ্যাংক ইউ ভেরি মাচ, ফাইন। কিন্তু তোমাদেরকে বলবো, আদতে এই বাক্যটির ভিতরে কোনো প্রিপোজিশন নেই। এই বাক্যটির ভিতরে কোনো প্রিপোজিশন নেই। একটু অদ্ভুত লাগলেও খেয়াল করো, এখানে তোমাকে পরীক্ষায় প্রশ্নটা দিতে পারে যে এখানে ইন কোন প্রকার পার্টস অফ স্পিচ। ইন এখানে প্রিপোজিশন নয়, যদিও তুমি ছোটকাল থেকে জেনে এসেছো ইন একটা প্রিপোজিশন। হ্যাঁ, অবশ্যই ইন একটা প্রিপোজিশন, কিন্তু এই বাক্যে ইনটা প্রিপোজিশন নয়। কারণ প্রিপোজিশন হতে হলে প্রিপোজিশনের যে সংজ্ঞা সেটা হচ্ছে প্রি মানে পূর্বে, আর পজিশন মানে হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড কোন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে তাকে, মানে পূর্বে বসে তার সাথে অন্যান্য পার্টস অফ স্পিচ মানে ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকেই প্রিপোজিশন বলা হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি এই ইন শব্দটা মূলত কোনো নাউনের আগে বসে নাই, অর্থাৎ ইনের পরে কোনো শব্দ নাই। তো তোমার কাছে এই ইনটা কিন্তু প্রিপোজিশন হয় নাই। যদি আমি বলতাম যে কাম ইন দা রুম, রুমের ভিতরে আসো, তুমি এখানে খেয়াল করো, এবার ইন কিন্তু এই রুমের পূর্বে বসেছে, অর্থাৎ কোন একটি নাউনের পূর্বে বসেছে। কাজেই এবার প্রিপোজিশন হলো। এখানে ইন একটা প্রিপোজিশন, কারণ এটা রুমের আগে বসেছে, রুম একটা নাউন। এখন তুমি প্রশ্ন করতে পারো যে স্যার বা ভাইয়া, এইখানে ইনটা তাহলে কোন প্রকার পার্টস অফ স্পিচ? আচ্ছা ফাইন, তুমি এই যে অ্যাডভার্ব পাওয়ার জন্য তুমি নোট করে রাখতে পারো, সেন্টেন্সের কাছে প্রশ্ন করবা কোথায়, কখন, কিভাবে, কেমন, কেন। এই যে পাঁচটা প্রশ্ন, এই পাঁচটা প্রশ্ন দিয়ে তুমি অ্যাডভার্ব বের করে ফেলবে। কোনো একটা বাক্যের মধ্যে তুমি যদি কোথায়, কখন, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করো, তাহলে তুমি অ্যাডভার্ব পাবা। সো তুমি এখানে যদি প্রশ্ন করো কাম ইন, ভিতরে আসুন, প্রশ্ন করো কোথায় আসুন, ভিতরে আসুন, তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করে তুমি যে উত্তরটা পেয়েছো ইন, এই ইনটা কিন্তু এই বাক্যে অ্যাডভার্ব। ইন কিন্তু পার্টস অফ মানে প্রিপোজিশন নয়। তোমাকে যদি আন্ডারলাইন করে যে কাম ইন, ইন কোন প্রকার পার্টস অফ স্পিচ, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে প্রশ্নটা। ইন কিন্তু তোমার এখানে কি বলো, এটা একটা অ্যাডভার্ব। কিন্তু যদি বলা মানে কি অ্যাডভার্ব কেন, ওই যে কোথায় দিয়ে প্রশ্ন করছি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, মানে স্থান ভিত্তিক অ্যাডভার্ব। তো এটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু যদি তোমাকে প্রশ্নটা এভাবে করা হতো যে কাম ইন দা রুম, রুমের ভিতরে আসো, তখন যদি আন্ডারলাইনটা করতো তাহলে কিন্তু আমরা বলতাম এটা প্রিপোজিশন। কারণ কি বলো, এটা নাউনের পূর্বে বসেছে। ক্লিয়ার? অনুরূপভাবে গেট আউট, বাইরে বের হয়ে যাও, কোথাও বের হয়ে যাও, বাইরে বের হয়ে যাও, আউটটা হচ্ছে একটা অ্যাডভার্ব। কিন্তু তুমি যদি বলো গেট আউট দ্য রুম, রুমের বাইরে চলে যাও, তখন কিন্তু রুমের পূর্বে বসেছে আউটটা, তাহলে এটা কি হলো, প্রিপোজিশন হলো। আশা করি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। প্রিপোজিশন দেখো, আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো। দেখো ইনারটা কি বলো, প্রিপোজিশন। সোহাগ বলেছো প্রিপোজিশন চিনি না। প্রিপোজিশন সোহাগ, আমাদেরকে প্রিপোজিশনের একটা লিস্ট রয়েছে, সেই লিস্ট গুলো একটু মুখস্থ করতে হবে। যেমন তোমরা এসএসসি ইন্টারে কিন্তু প্রিপোজিশন শূন্যস্থান তোমাদের ছিল, এসএসসি তে হয়তো সরাসরি ছিল না, বাট ইন্টারে মানে তোমাদের এসএসসি পরীক্ষা তো প্রিপোজিশনের একটা আইটেমে ছিল এক দাগে। তো সেক্ষেত্রে প্রিপোজিশন, ওখানে আমরা প্রিপোজিশন দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হতো। তো যদি না জেনে থাকো প্রিপোজিশন গুলো, তুমি কোনগুলো প্রিপোজিশন, একটা লিস্ট রয়েছে, কমপক্ষে 46টি প্রিপোজিশন আমাদের সাধারণত পরীক্ষা ঘুরে ফিরে আসে। এই প্রিপোজিশন গুলো একবার পড়ে তোমাকে মুখস্থ রাখতে হবে। সাধারণত আমরা যে সকল প্রিপোজিশন গুলো জনপ্রিয়ভাবে পাই সেগুলো ধরো ইন, ইনটু, আউট, আউটসাইড, টু, ফর, বাই, উইথ, উইদাউট, অন, ওভার, অ্যাভোভ, বিসাইড ইত্যাদি। এরকম অনেকগুলো প্রিপোজিশন রয়েছে, আমরা সামনের ক্লাসগুলোতে অবশ্যই সেগুলো পড়বো। দেখো তো কি বলছে, ইন এবং আউট এখানে প্রিপোজিশন। আচ্ছা, উদাহরণস্বরূপ আর আছে ফ্রম, উইথ, বিফোর, বিটুইন, এগুলো হচ্ছে প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন হওয়ার মূল শর্ত কোনটা, সেটা অবশ্যই নাউনের পূর্বে বসতে হবে। তারপরে আমরা 7 নম্বর ব্যাপারটা দেখি।
কনজাংশন বা সংযোজক অব্যয়, কনজাংশন মানে সংযুক্ত করা, কানেক্ট করা। যে ওয়ার্ড এক বা একাধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লোজ এবং সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশন বলে। বানানটা এলোমেলো হয়ে গেছে, যাই হোক, তাকে কনজাংশন বলে। যেমন দুটি ওয়ার্ডকে যুক্ত করে, এন্ড দিয়ে একটি উদাহরণ দেই, যেমন কামাল and জামাল are two brothers। এখানে দেখো এন্ড কাকে কাকে কানেক্ট করছে, দুটি শব্দকে কানেক্ট করছে, কামাল এবং জামালকে। যেমন বাটের যদি উদাহরণ দেই, যেমন হি ইজ পুর বাট অনেস্ট, সে হয় গরিব কিন্তু সৎ। এই যে বাটটা দুটো ওয়ার্ডকে কানেক্ট করেছে, তোমার পুর এবং অনেস্টকে কানেক্ট করেছে, তো এটা হচ্ছে তোমার কনজাংশন। যেমন অর, যেমন ডু অর ডাই, করো না হলে মরবে, এই যে দুটো শব্দ অর, ডু এবং ডাইকে কানেক্ট করেছে, এটাকে আমরা কনজাংশন বলে থাকি। যেমন বিফোর, যদি আমরা বলি যে এরকম, দি পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেম। এখানে দেখো এই বিফোর কি করছে, দুটি শব্দ বাক্যকে কানেক্ট করছে। দ্য পেশেন্ট হ্যাড ডায়েট এটা একটা বাক্য, আবার দি ডক্টর কেম এটা একটা বাক্য। দুটো বাক্যকে কানেক্ট করার কারণে এই বিফোরটা হচ্ছে একটা কনজাংশন। আচ্ছা, এবার আসো আরেকটা পার্টস অফ স্পিচ আমাদের আছে, সেটা হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে যে ওয়ার্ড বাক্যে হর্ষ, বিষাদ, বিস্ময় প্রভৃতি আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলা হয়ে থাকে। যেমন হুররে, এলাস, ব্রাভো, ফাই ইত্যাদি। তো এই 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের একটু বেসিকটা জানতে হলো। এখান থেকে আমাদের বেসিক জেনে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করতে হবে। আমরা আজকে নাউনের ক্লাসিফিকেশনটা মূলত আলোচনা করবো। আমাদের আজকের আলোচ্য মূল বিষয়টা হচ্ছে নাউনের ক্লাসিফিকেশন বা নাউনের শ্রেণী বিভাগ। আগে প্রথমে জানি যে নাউন কাকে বলে। নাউনটা হচ্ছে কোনো কিছুর নাম, কোনো কিছুর নামকেই কি বলা হয়, নাউন বলে। এটা আগেই পড়ালাম, একটু আগে পড়ালাম, তারপর আবার একটু বিস্তারিত জানবো। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, সমষ্টি, স্থান, কাল, ভাব, কর্ম অথবা গুণের নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলা হয়ে থাকে। যেমন অনেস্টি, রাজশাহী, আশরাফুল, টেবিল ইত্যাদি। এই কথাটি মনে রেখো, খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু নোট করে রাখতে পারো, খাতায় নোট করে রাখতে পারো, অথবা তুমি তোমাদের এই লেকচার শিট তো পাবেই, সেখানে তো লেখা থাকবে। নাউন থেকে ইন্টারজেকশন, মনে করো 8 প্রকার পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই 8 প্রকার যে পার্টস অফ স্পিচের নাম আমরা বললাম, এটাও তো একটা নাম, তাই না? এটা পার্টস অফ স্পিচের নাম না? অবশ্যই নাম। তাহলে যেহেতু নাম, সেহেতু এটা কি বলো, নাউন। তবে কিন্তু প্রশ্ন করতে পারে পরীক্ষায় যে অ্যাডজেক্টিভ কোন প্রকার পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ একটা নাম, তো নিশ্চয়ই ওটা একটা নাউন। আবার তোমাকে প্রশ্ন করতে পারে যে ইন্টারজেকশন কোন প্রকার পার্টস অফ স্পিচ? নিশ্চয়ই এটা একটা নাম। পার্টস অফ স্পিচ, যেহেতু পার্টস অফ স্পিচের নাম, সেহেতু এটা একটা নাউন। আবার যদি বলা হয় যে ভার্ব কোন প্রকার পার্টস অফ স্পিচ? নিশ্চয়ই ভার্ব যেহেতু একটা পার্টস অফ স্পিচের নাম, সেহেতু এটা নাউন। তাই প্রশ্ন তোমাকে করতে পারে নাউন থেকে ইন্টারজেকশন, অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন পর্যন্ত পার্টস অফ স্পিচ, এবং মানে এরা প্রত্যেকেই প্রকারভেদ এক একটি কি বলো, নাউন। কারণ এগুলো পদের নাম, অর্থাৎ ওই পার্টস অফ স্পিচের নাম, আর যে কোনো নামই হচ্ছে নাউন। তো এখানে একটু সতর্কতার কথা বলে নিলাম। এবার আসো নাউনের ক্লাসিফিকেশন। আমরা নাউনকে সাধারণত 2 ভাগে ভাগ করি। এখানে বক্সটা আছে, আমি বক্সটাকে দেখাচ্ছি। আচ্ছা, নাউনকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে তোমার ইন্দ্রিয় অগ্রাহ্য, অর্থাৎ এটা আমি যদি সংক্ষেপে বলি, সেটা হচ্ছে দোষ বা গুণবাচক নাম। তো নাউন কয় প্রকার? 2 প্রকার, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট মানে হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য, যেটা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে পাই। আমাদের পঞ্চ ইন্দ্রিয়, যেমন চক্ষু, কর্ণ, দন্ত, নাসিকা, ত্বক, এই যে 5টা ইন্দ্রিয় রয়েছে, এর মাধ্যমে যে সকল নাউনকে আমরা পেয়ে থাকি, ফিল করতে পারি, সেটা হচ্ছে তোমার কনক্রিট নাউন।
আর যে সকল নাউনকে আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে পাই না তাকেই বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কোনো দোষ অথবা গুণের নাম। যেমন যদি দোষের নাম বলো, দোষের নাম যদি বলি তোমার কি বলা যায় যে তোমার ফলসুট, মিথ্যা। গুণের নাম যদি বলি ট্রুথফুলনেস, সত্যবাদিতা। এটা কি আমরা কখনো দেখি? না। আমরা স্পর্শ করি? না। আমরা এটা খাই না। সো এই যে মনে করো যে পার্টস অফ স্পিচ গুলো ইন্দ্রিয়ের বাইরে, অর্থাৎ একটা দোষ বা গুণবাচক বিষয়, সেটাকে আমরা বলে থাকবো তোমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যেটা ইন্দ্রিয়ের মাধ্যমে পাবো সেটাকে আমরা বলবো কনক্রিট নাউন। এখন এই কনক্রিট নাউন আবার 4 প্রকার। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আমি যদি সংক্ষেপে তোমাকে বলি, প্রপার হচ্ছে কোনো ব্যক্তির সরাসরি নাম বা ব্যক্তিগত নাম, সরাসরি নাম। আর কমন নাউনটা হচ্ছে কারো সাধারণ নাম। আমি এক কথায় বুঝাচ্ছি সংক্ষেপে মনে রাখার জন্য। কালেকটিভটা হচ্ছে সমষ্টিবাচক, সমষ্টিবাচক। আর ম্যাটেরিয়াল মানে উপাদান। আচ্ছা, ধরো আমি প্রপার নাউন আর কমন নাউনের ব্যাপারটা আগে বুঝাই। আমি ধরো একটা ধরো আমি একজন ম্যান, তাই না? আমি একজন ম্যান। তুমি যে ক্লাসটা দেখছো তুমিও একজন ম্যান। তো তোমার নাম কি? ম্যান। আমার নামও ম্যান। এখন আমাদের দুজনের বা আমাদের এই যে যারা ক্লাস করছি আমরা এই মুহূর্তে সবাই এক একজন করে ম্যান, মানুষ। তো এই মানুষটা হচ্ছে আমাদের কমন নাম। ফাইন। এবার এই প্রত্যেকটা ম্যানের একটা একটা সরাসরি নাম আছে। ধরো আমার নাম আরিফ। এই যে ম্যানের, আমাদের সকলের নাম ম্যান, তো এটা হচ্ছে কমন নাউন ছিল। এই ম্যানের যে সরাসরি নামটা, ধরো আমার নাম আরিফ, সরাসরি নাম, এটা হচ্ছে তোমার কি? প্রপার নাউন। এখন তুমি ধরো ক্লাস দেখছো, তুমি ধরো লিমন। হ্যাঁ, তো লিমন তুমি, তো তোমার ওই যে লিমন তোমার নাম, ওইটা হচ্ছে তোমার প্রপার নাউন। তাহলে আমরা এখানে কি বুঝলাম? ম্যানটা হচ্ছে কি তোমার কমন নাউন। এই ম্যানের কিছু প্রপার নাউন, আরিফ, লিমন, তারপর আরো জেনি, ক্লাস দেখছো জেনি আছো, তারপর আরো অনেকেই আছো। তো এই যে এক একজনের ব্যক্তিগত নাম, সেটাকে বলা হবে প্রপার নাউন। ধরো আমি যদি বললাম, তোমরা এখন আমাকে বলো তো কান্ট্রি কোন প্রকার নাউন? দেখি কমেন্ট একটু বলো, তোমরা আসলে বিরক্ত বোধ করছো কিনা, একটু তোমাদের কাছ থেকে কমেন্টটা নেই। কান্ট্রি কোন প্রকার নাউন? কান্ট্রি কোন প্রকার নাউন? বলো তো কান্ট্রি কোন প্রকার নাউন? কান্ট্রি কি প্রপার নাকি কমন নাউন? বলো তো দেখি তোমরা আসো কিনা, মানে কেউ বিরক্ত বোধ করছো কিনা। কান্ট্রি কোন প্রকার নাউন? কান্ট্রি কি প্রপার নাউন না কমন নাউন? ইয়াকুব বলছো প্রপার নাউন, মারিয়া বলছো কমন নাউন। আচ্ছা, আর কেউ বলবে কান্ট্রিটা কি প্রপার নাউন না কমন নাউন? আচ্ছা, দেখো কান্ট্রি শব্দটা হচ্ছে একটা, আচ্ছা হ্যাঁ, দিশা বলেছো কমন নাউন, রাইট। কান্ট্রিটা হচ্ছে একটা কমন নাউন, কারণ অনেকগুলো কান্ট্রি আছে। যেমন ধরো বাংলাদেশ একটা কান্ট্রি, ইন্ডিয়া একটা কান্ট্রি, শ্রীলঙ্কা একটা কান্ট্রি। তাহলে এই তিনটা নাম, কমন নামটা কান্ট্রি। এই কান্ট্রির প্রপার নাউন বলো কয়েকটা। এই যে আমি বললাম কান্ট্রির প্রপার নাউন কি হতে পারে? কান্ট্রির প্রপার নাউন হতে পারে, ধরো কান্ট্রি হচ্ছে কমন নাউন, এর প্রপার নাউন হতে পারে বাংলাদেশ, ধরো এর প্রপার নাউন হতে পারে ইন্ডিয়া, এর প্রপার নাউন হতে পারে পাকিস্তান, ইত্যাদি। পৃথিবীতে শত শত কি আছে তোমার কান্ট্রি আছে, তাই না? বলো তো পেন, এই পেনটা কোন প্রকার নাউন? কমন নাউন না প্রপার নাউন? আমাকে বলো, পেন, পেন কোন প্রকার নাউন? আচ্ছা, পেনটা কোন প্রকার নাউন বলো তো? হ্যাঁ, রেখাও বলেছো, সোহাগও বলেছো কমন নাউন, থ্যাংক ইউ। তো তোমরা বলো তো পেনটা কোন প্রকার নাউন? পেন, পেন কোন প্রকার নাউন? আচ্ছা, পেন কোন প্রকার নাউন? রেখা বলেছো কমন নাউন, গুড। আচ্ছা, দিশা বলেছো প্রপার নাউন, আচ্ছা ফাইন। আচ্ছা দেখো, আমি এই যে হাতে এই যে দেখছি আমি চারটা, দেখো আমি চারটা কিনেছি,
আমার হাতে যে চারটা জিনিস দেখছো, চারটা জিনিসই তোমার পেন, রাইট? এই চারটা জিনিসই তোমার পেন। এখন এই যে পেনটা, এই পেনটার একটা সরাসরি নাম আছে। ধরো এই পেনটার নাম ইকোনো। এই যে পেন কিন্তু কমন নাউন, পেনটা কি কমন নাউন। এই যে পেনের যে একটা সরাসরি নাম, এই পেনটার একটা সরাসরি ব্যক্তিগত বা নিজস্ব নাম আছে, সরাসরি নাম আছে, এটার নাম ইকোনো। তাহলে ইকোনোটা হচ্ছে প্রপার নাউন, রাইট? ধরো এই কলমটা রাখলাম আমি, এই যে একটা কলম আমার হাতে আছে, এইটা একটা কলম, এইটার নাম আবার ম্যাটাডর। তাহলে এই যে ম্যাটাডর একটা প্রপার নাউন। ধরো এই এই আর একটা পেন, পেনটা ছিল কমন নাউন, এটার নাম আছে ম্যাটাডর অরবিট। ম্যাটাডর অরবিট, এটা হচ্ছে তোমার প্রপার নাউন। ধরো এই পেনটা হচ্ছে কি তোমার, এই পেনটা হচ্ছে একটা কমন নাউন। তো এই পেনটার একটা সরাসরি নাম আছে, এটা হচ্ছে ফ্রেশ গুড বয়, গুড ডে, গুড লাক। এটা গুড লাক কলম। এই যে এটার যে সরাসরি নাম আছে, এটা হচ্ছে প্রপার নাউন। আশা করি বুঝতে পারছো। কোনো কিছুর যে কমন নামটা, সেটাকে আমরা বলি কমন নাউন, আর ওই কমন নাউনের যে একটা সরাসরি বা ব্যক্তিগত নাম থাকে, ওই নামটাকে আমরা বলে থাকি প্রপার নাউন। যেমন ধরো আমি যদি বলি যে তোমার সিটি, তো সিটি হচ্ছে একটা কমন নাউন। এই সিটির একটা ব্যক্তিগত নাম থাকতে পারে, যেমন ঢাকা একটা সিটি, ঢাকা সিটি, ঢাকা, তারপর তো চট্টগ্রাম বা বরিশাল। এই যে মনে করো যে এক একটা ব্যক্তিগত নাম হলো, এইটা হচ্ছে প্রপার নাউন, আর সিটি এটা হচ্ছে কমন নাউন। আবার যদি আমি তোমাদেরকে বলি যে উপজেলা, উপজেলা এটা একটা কমন নাউন। এখন এই উপজেলার যদি সরাসরি কোনো নাম বলে, সেটা হচ্ছে প্রপার নাউন। তো আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে মানে কোন কমন নামটাকে আমরা বলি কমন নাউন, মানে সাধারণ নামটাকে, আর ওই কমন নাউনের যে সরাসরি নামটা থাকে, সেটাকে আমরা বলে থাকি প্রপার নাউন। যেমন আমি যদি বলি যে বয়, বয় কি? বয় অবশ্যই একটা কমন নাউন। এখন এই বয়ের যদি একটা সরাসরি নাম আমরা বলি, যেমন কামাল, এটা হচ্ছে প্রপার নাউন। ধরো জামাল একটা বয়, জামালের একটা সরাসরি নাম বয়ের, এটা একটা প্রপার নাউন। যেমন গার্ল, মেয়ে, এটা একটা কমন নাউন। এই গার্লের যদি কোনো আমরা তোমার হচ্ছে সরাসরি নাম বলি, যেমন কি বলা যায় যে সাবিনা, তারপর হচ্ছে রহিমা ইত্যাদি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো কিছুর কমন নাম, সাধারণ নামটা, সেটাকে আমরা বলি কমন নাউন, আর ওই কমন নাউনের যদি কোনো সরাসরি নাম থাকে, সেটাকে আমরা বলে থাকি প্রপার নাউন। কালেকটিভ নাউন এটা হচ্ছে সমষ্টি। মনে করো কতগুলো ব্যক্তি বা কতগুলো বস্তু হয়ে যদি একটা সমষ্টি তৈরি করে, আমরা সেটাকে বলে থাকি কালেকটিভ নাউন বা সমষ্টিগত নাম। যেমন ধরো আর্মি, এই আর্মিটা কি? একটা কালেকটিভ নাউন। এখানে অনেকগুলো মানুষ একটা দল গঠন করে, তাই আমরা আর্মিকে বলে থাকি কালেকটিভ নাউন। যেমন ফ্যামিলি, পরিবার, কতগুলো মেম্বার মিলিত হয়ে একটি দল গঠন করে, এই মেম্বারের যে দলটা, সেটাকে আমরা বলে থাকি ফ্যামিলি। অর্থাৎ কোন একটা দলগত নামকেই বলে থাকি আমরা কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদানবাচক, এটা আমরা বিস্তারিত পরে একটু আলোচনা করব। তার আগে একটু আমরা হিন্টস দিয়ে রাখি। ম্যাটেরিয়াল মানে বস্তু, উপাদানগত। ধরো আমি এই যেটা পেন দেখালাম তোমাকে, এই যেটা পেন দেখালাম, এই পেনটা একটা কমন নাউন, রাইট? এই পেনের যে সরাসরি নাম ছিল, সেটা ছিল প্রপার নাউন, ফাইন, এটাও বুঝলাম। কিন্তু দেখো তো, এই কলমটা বানাতে আমার কি কি লাগছে, কি কি উপাদান লাগছে। ধরো এই কলমটা বানাতে আমার একটা কি প্লাস্টিক লাগছে, এই কলমটা বানাতে আমার একটু লোহা লাগছে, ওই যে পিনটা তৈরি করতে লোহা লাগছে, আমার কালি লাগছে, ইঙ্ক লাগছে, তাই না? তো এই যে মনে করো প্লাস্টিক লাগছে, এই প্লাস্টিকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই কলম তৈরিতে যে সকল ম্যাটেরিয়াল গুলো আমার ব্যবহৃত হয়েছে, প্লাস্টিক, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, উপাদানবাচক নাম। মনে করো এখানে লোহা লাগছে, আয়রন, এটা হচ্ছে আমার উপাদানবাচক নাউন। ধরো এখানে আমার কালি লাগছে, ইঙ্ক, সেটা হচ্ছে আমার উপাদানবাচক নাউন। একটা আংটি তৈরিতে, আংটিটা হচ্ছে একটা কমন নাউন, কিন্তু এই আংটি তৈরিতে কি ব্যবহৃত হয়েছে? আংটি তৈরিতে ব্যবহৃত হয়েছে ধরো সোনা, তো ওই সোনাটা হচ্ছে উপাদানবাচক নাউন, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন। আবার ধরো তুমি একটা সিলভার দিয়ে আংটি করলা, তাহলে সিলভারটা হচ্ছে তোমার কি উপাদানবাচক নাউন। আমরা আপাতত হিন্টস দিয়ে রাখলাম, সংক্ষেপে জানলাম কোনো কিছু সাধারণ নাম যেটা, সেটাকে কমন নাউন বলি, আর যে সরাসরি নামটা, সেটাকে বলি প্রপার নাউন। সমষ্টিগত যে নামটা, সেটাকে আমরা বলে থাকি কালেকটিভ নাউন, আর উপাদানবাচক যে নাউন, সেটাকে আমরা বলে থাকি ম্যাটেরিয়াল নাউন। দেখো একটা এমসিকিউ তোমাদের এখানে সাজেশন আছে, সেটা হচ্ছে তোমার কি, হাউ মেনি কাইন্ডস অফ নাউন, নাউন কত প্রকার। এখন নাউন টোটাল হচ্ছে কয় প্রকার? 5 প্রকার। কারণ আমরা একটা দেখলাম কি এখানে যে নাউন মূলত 2 প্রকার, কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। তো কনক্রিট ভাঙলে 4টা বাইর হয়, তো মোটমাট হচ্ছে কনক্রিট থেকে 4টা আর অ্যাবস্ট্রাক্ট একটা 5টা, টোটাল কয়টা? 5টা। তাহলে তোমাদের যদি পরীক্ষা আসে যে নাউন কয় প্রকার, অবশ্যই 5টা লাগাবা। কয়টা লাগাবা? 5টা। তো হাউ মেনি কাইন্ডস অফ নাউন? 5। এ নম্বর তোমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাজেশন। আমাদের বিগত বছর থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষা কমন বাদে, সো এগুলোকে আমাদেরকে এড়িয়ে চলা যাবে না। গেল। এবার আসো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে আলোচনা করি। যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা ও কাজের নাম বোঝায়,
সেগুলোকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়ে থাকে। অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে বিমূর্ত, অর্থাৎ যার কোনো আকার নেই। অ্যাবস্ট্রাক্ট শব্দের বিপরীত হচ্ছে কনক্রিট। আমরা তো একটু আগেই বললাম অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে দোষ বা গুণবাচক বিশেষ্য, অর্থাৎ যেটাকে ইন্দ্রিয়র মাধ্যমে পাওয়া যায় না সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর যেটা ইন্দ্রিয়র মাধ্যমে পাওয়া যায় সেটা কি বলা হয়ে থাকে? কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন ছোঁয়া যায় না, মানে ছোঁয়া যায় না, একটু তো বললাম যে ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া যায় না, গন্ধ বা শ্রবণ করা যায় না, শুধু কল্পনা করা যায়। এটি অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে। এখন এই অ্যাবস্ট্রাক্ট নাউন তোমরা এখান থেকে যারা খাতায় লিখছো, নোট করছো, খুবই দ্রুত এই কথাটুকু নোট করে রাখো। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার জন্য কিছু আমাদের শর্ট টেকনিক রয়েছে, যে কোনো শব্দের শেষে টিএইচ, টিওয়াই, এনই ডাবল এস, এসআই ওয়েন, এইচ ডাবল ওডি, টিআই ওয়েন, এসএইচআইপি, সিওয়াই, সিই, এমইএনটি, ডিওএম, আরওয়াই, ইএনটি, ওয়ার, এজিই, ডাবল ই, আইএসএম, এএল, আইএনজি, এফটি, টিইউডি, এই শব্দগুলো যদি থাকে তাহলে সেই শব্দটি অবশ্যই প্রপার নাউন হয়ে থাকে। টিএইচ থাকলে আমি কয়েকটা উদাহরণ যদি দেই, যেমন মনে করো ট্রুথ, সত্য। তুমি সবসময় হয়তো শব্দের অর্থ জানবে না, শব্দের অর্থ জানলে তো খুব তাড়াতাড়ি তুমি ধরতে পারবে যে এটা প্রপার, মানে তোমার এটা অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণবাচক নাউন বা দোষবাচক নাউন। কিন্তু যদি অর্থ না জানো, তোমাকে এই সকল বিষয়গুলো হেল্প করবে। যেমন ট্রুথ, দেখো শেষে টিএইচ রয়েছে, তো এটা সত্য, তো সত্য একটা গুণ, গুণের নাম। তো সেটা নিশ্চয়ই নাউন, সেটা তো তুমি জেনে থাকলে ভালো, আর যদি না জানো টিএইচ দেখে তুমি বলতে পারবে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন টিআই, পপুলার, জনপ্রিয়তা, এটা তো একটা কিন্তু ধারণা, এটাকে তো অবশ্যই তুমি, জনপ্রিয়তা তো দেখা যায় না, এটা একটা ধারণা মাত্র। তো এখানে টিওয়াই যদি রয়েছে সেহেতু এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। অনুরূপভাবে এনি ডাবল এস, যেমন যদি আমি বলি অ্যাওয়ারনেস, সচেতনতা ইত্যাদি। তো এই যে সাফিক্স গুলো আমি লিখেছি, এগুলো মোটামুটি একটু মুখস্থ করে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার একটু আসো, আশা করি অ্যাবস্ট্রাক্ট নাউন তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটু খাতাটা বের করো, খাতা কলম বের করো। খাতা কলম বের করে আমি তোমাকে কিছু এমসিকিউ দিচ্ছি, এই এমসিকিউ গুলো তোমরা একটু করো। খাতায় উত্তরটা লেখো, আমাকে কমেন্টে উত্তর লেখা লাগবে না, খাতায় উত্তর লেখো। লেখা হয়ে গেলে তুমি লেখো ডান, মানে হয়ে গেছে। তো ডান লিখলে আমি বুঝতে পারবো তোমার হয়ে গেছে, তখন আমি মিলাই দেবো। আমি তোমাদেরকে এই এমসিকিউ গুলো করার জন্য সময় দিচ্ছি, তোমরা সবাই একটু করো। আচ্ছা, একটা এমসিকিউ ভেঙে গেছে, আমি 2 নম্বর থেকে বলি। আচ্ছা, কয়টা দেখতে পাচ্ছ দেখো। আচ্ছা, প্রথম প্রশ্নটা করা লাগবে না, আমি আনসার বলে দিচ্ছি, কারণ ভেঙে গেছে তো তুমি দেখতে কষ্ট হবে তোমার। যে অ্যান এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? চাইল্ডহুড, চাইল্ডহুড তো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু এইচ ডাবল ডি আছে, বলা লাগে না। আর গার্ল হচ্ছে কি বলতো, গার্লটা হচ্ছে কমন নাউন, তোমরা তো জানো, একটু আগে পড়ালাম, এটা কমন নাউন। তাহলে চাইল্ডহুড মানে হচ্ছে শৈশব, এইচ ডাবল ডি আছে, তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর একটা আছে, আর দুটো অপশন কি ছিল তোমার? ফ্যামিলি, ফ্যামিলি একটা কালেকটিভ নাউন, যেহেতু এটা একটা সমষ্টি। আর চাইল্ড, চাইল্ড হচ্ছে বাচ্চা, এটা একটা কমন নাউন। আচ্ছা, এবার তোমরা 3 দাগ থেকে শুরু করে একটু নিজেরা চেষ্টা করো, ভুল গেলে কোনো অসুবিধা নেই। 3 দাগ থেকে তোমরা দেখো, আমি এখানে 3 থেকে 5 তিনটা শো করছি, তোমরা সবাই করো। আমি অবশ্য পিডিএফটা তোমাদের কাছে দিয়ে দিলে বোধহয় তোমাদের ডাউনলোড করে আগে থেকে করতে ভালো লাগতো। তারপর আপাতত লাইভ করো, আমি তোমাদেরকে এই লেকচার শিটটা দিয়ে দেবো। সবাই খাতায় উত্তর লেখো, এখানে আমাদের উত্তর লেখার দরকার নেই, উত্তর কমেন্ট করার দরকার নেই, তোমার খাতায় লেখো, খাতায় ডান লেখো। হয়ে গেলে ডান লিখে দিও, 3, 4, 5 এই 3টা করো প্রশ্ন, আস্তে আস্তে করি আমরা, সমস্যা নেই। সিনথিয়ার ডান হয়ে গেছে।
আচ্ছা, তো তিনটেই অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? তোমরা দেখেই বুঝতে পারছো। থ্যাংক ইউ, তোমরা অনেকে ডান দিয়েছো। তো দেখো উত্তরগুলো সবাই মিলিয়ে নাও। প্রথমে কি বলেছে? 3 নম্বর, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি কোন প্রকার পার্টস অফ স্পিচ? দেখো এটা অনেকবার পরীক্ষা আসছে। আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের একটা বিষয় আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন সাধারণত বিগত বছরগুলোতে যে চাকরির পরীক্ষা প্রশ্নগুলো আসছে ওইখান থেকে বেশি কমন দেয়। তার জন্য আমরা দেখবা যে আমি তোমাদেরকে যে সাজেশনস গুলো রেখেছি সেগুলো প্রায় তোমার বিগত বছরের প্রশ্ন থেকে আসা প্রশ্ন বা চাকরির পরীক্ষা আসা থেকে প্রশ্ন, সেখান থেকে প্রচুর কমন পথে মূলত এই প্রশ্নগুলি পরীক্ষা আসে। আচ্ছা দেখো, আর এই আমার কাছ থেকে তোমরা যে লেকচার শিট গুলো নিচ্ছ এটা অবশ্যই ভালো করে সেভ করে রাখবে, কারণ তোমরা যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তারপরে এগুলো কিন্তু চাকরিতেও তোমাদের প্রয়োজন হবে। কারণ ইন্টার পাশে তোমাদের একটা চাকরির সুযোগ আছে, তোমরা কিন্তু শিক্ষক নিবন্ধনে পরীক্ষা দিতে পারবে। তোমরা যে ইন্টার পাস করেছো তোমরা কিন্তু এখনই চাকরির পরীক্ষা দিতে পারবা। 19তম শিক্ষক নিবন্ধনে তোমরা অংশগ্রহণ করতে পারবা যদি তোমরা চাও। যারা চাকরি এখনই করতে চাও তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। হয়তো ঈদের পরে তোমাদের 19তম বা কোরবানির পরে তোমার 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দেবে, তখন তোমরা অ্যাপ্লাই করতে পারবা। আগে থেকে জানিয়ে রাখলাম। এনিওয়ে, আপাতত আমরা অ্যাডমিশন টেস্ট নিয়ে চিন্তা করি, ভবিষ্যৎ পরে। আচ্ছা, আপাতত দেখো অনেস্টি এটা একটা গুণবাচক নাম, নিশ্চয়ই এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। 4 নম্বর বলেছে উই শোড দেম নো মার্সি। আমরা তাকে কোনো দয়া দেখাই নাই। মার্সি মানে দয়া। ইন দ্য গেম, খেলায় আমরা তাকে কোনো দয়া দেখাই নাই। দি আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ ড্যাশ, এটা একটা দয়া, অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। 5 নম্বর বলছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড কাইন্ডনেস। এনি ডাবল এস রয়েছে, তো তোমরা জানো যে এনি ডাবল এস যুক্ত শব্দ থাকলে এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থ অনুসারে যদি বিষয়টাকে চিন্তা করো, কাইন্ডনেস মানে দয়া, তো এটা হচ্ছে নিশ্চয়ই একটা গুণের নাম, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আরো কিছু প্রশ্ন শো করছি, তোমরা এগুলোর অ্যান্সার করো। 6 থেকে 8, 6, 7, 8। আচ্ছা, 6, 7, 8 করো। 1 মিনিট সময় দিচ্ছি 6, 7, 8 করার জন্য। থ্যাংক ইউ। 1 মিনিট সময় দিচ্ছি, সবাই করে ফেলো 6, 7, 8। প্রথম দেখো 6 নম্বর সিনথিয়া করে ফেলেছে। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্সি, ইনফ্যান্সি কোন প্রকার নাউন? তারপরে 8 নম্বর বলছে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? খুব করেছো, মারিয়া আক্তার জেনেও শেষ করেছো। থ্যাংক ইউ। আমাদের 1 মিনিট মোটামুটি শেষ। সো দেখো আমি উত্তরগুলো বলি যে হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? এখানে অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে তোমার কি বলো? চিলড্রেনটা কি? চিলড্রেনটা হচ্ছে একটা কমন নাউন। আচ্ছা, ফ্লক, ফ্লক মানে হচ্ছে দল বা মাছের দল মূলত। আচ্ছা, তো ফ্লক এটা হচ্ছে একটা দল, যেহেতু সমষ্টি এটা হচ্ছে কালেকটিভ নাউন। ক্যাটেল, ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর দল, গবাদি পশুর দল, যেহেতু এটা পশুর দল, যেহেতু দল, সেহেতু এটা হচ্ছে তোমার কি কালেকটিভ নাউন। আচ্ছা, তাহলে অনেস্টি সততা এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি তোমাদের হয়েছে। 7 নম্বর হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্সি, ইনফ্যান্সি মানে শৈশব, সি ওয়াই রয়েছে, শৈশব। দেখো শৈশব কি তুমি ইন্দ্রিয়ের মাধ্যমে পাও? এটা একটা ইন্দ্রিয় অগ্রাহ্য অর্থাৎ বিমূর্ত বিষয়, দোষ বা গুণবাচক বিশেষ্য, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। 9 নম্বর কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? এখানে HWD রয়েছে, ম্যানহুড, তাহলে এটা তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ফ্রেন্ড হচ্ছে একটা কমন নাউন। তোমার অনেক ফ্রেন্ড থাকতে পারে, ওই ফ্রেন্ডের যে সরাসরি নাম সেটাকে আবার প্রপার নাউন বলে। তোমার যদি কোনো ফ্রেন্ড থাকে কামাল, জামাল, তো ওইটা হচ্ছে প্রপার নাউন, আর ফ্রেন্ডটা হচ্ছে কমন নাউন। আনোয়ার এটা তো হচ্ছে একটা ব্যক্তির নাম, তাহলে এটা একটা প্রপার নাউন। ফ্লিট মানে হচ্ছে রণতরী, রণতরীর দল মানে তোমার যুদ্ধের জাহাজের দল, ফ্লিট এটা একটা কালেকটিভ নাউন, যেহেতু এটা সমষ্টি বা দল। তাহলে আশা করি তোমাদের হয়েছে। তারপর 9 থেকে প্র্যাকটিস করি, আমাদের একটু সময় লাগবে, ক্লাসে বেশি সময় নাই, সমস্যা নাই। বলছে উইজডম ইজ বেটার দ্যান স্ট্রেংথ, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড নাউন।
স্ট্রেংথ মানে শক্তি, যেহেতু টিএইচ রয়েছে, শক্তি অর্থ এটা একটা গুণ, তাহলে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রশ্নটা যেহেতু ভেঙে গেছে সেহেতু তোমাকে এটা করতে দিলাম না। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন এটা গেল। তারপরে 10 থেকে 13 পর্যন্ত করো। 1 মিনিট সময় দিচ্ছি। 10 থেকে 13 পর্যন্ত সবাই করো। 10-এ বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড লং। লং শব্দের অ্যাবস্ট্রাক্ট নাউন কি? আচ্ছা, একটু দেখাচ্ছে না? আচ্ছা, লং। আমি 1 মিনিট সময় তোমাদেরকে দিচ্ছি, সবাই করে ফেলো। গুড, ডান দিয়ে দিচ্ছ। হ্যাঁ, আমাদের 1 মিনিট সময় শেষ। বলেছে অ্যাবস্ট্রাক্ট নাউন অফ লং। লং এর অ্যাবস্ট্রাক্ট নাউন কি? লং মানে দীর্ঘ, এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে লেন্থ, LENTH। দেখো টিএইচ রয়েছে। ফরগিভনেস মানে হচ্ছে ক্ষমা। ক্ষমার এটা কোন প্রকার নাউন? এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, কেননা ক্ষমা হচ্ছে একটা গুণবাচক নাউন এবং এর শেষে NESS রয়েছে। 12 নম্বর, হুইচ টাইপ অফ নাউন বিউটি। বিউটি কোন প্রকার নাউন? তো বিউটি মানে সৌন্দর্য, সৌন্দর্য, এবং তারপর দেখো শেষে TY রয়েছে, অবশ্যই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। 13 নম্বর প্রশ্নটিতে বলেছে দি সোলজার্স মানে হচ্ছে সৈনিকেরা ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। সৈনিকদেরকে তাদের সাহসের জন্য, সাহস, সাহসিকতা, সাহসিকতার জন্য তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল। হুইচ ক্লাস অফ নাউন ব্রেভারি? সাহসিকতা নিঃসন্দেহে এটি একটি গুণের নাম, যেহেতু গুণের নাম সেহেতু এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। 14 নম্বর, দেখো এগুলো তোমাদেরকে অবশ্য বাসায় আমি পড়া দিচ্ছি, তোমরা 14 থেকে, আমি আর ব্যাখ্যা দিচ্ছি না এখন, যেহেতু সময় আমাদের কম, যেহেতু তোমার অনেক আরো পড়তে হবে, তো এর জন্য আমি তোমাদেরকে কি করব, সবগুলো কি প্র্যাকটিস করবো নাকি বাসায় তোমরা নিজেরা একটু পড়বা? এখানে অ্যাবস্ট্রাক্টের 3টা প্রশ্ন আছে, আমি শেষ করে দিই। এখানে কি আছে দেখো, 14 নম্বরে ট্রুথ। ট্রুথ মানে হচ্ছে সত্য, মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান। তাহলে ট্রুথ কোন প্রকার নাউন? নিঃসন্দেহে এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। 15 নম্বর বলেছে নেলসন ইজ ফেমাস ফর হিজ ভিক্টোরি অ্যাট ট্রাফালগার। নেলসন ট্রাফালগারে তার বিজয়ের জন্য বিখ্যাত। তাহলে ভিক্টোরি মানে বিজয়, নিশ্চয়ই এটা একটা গুণ, অ্যাবস্ট্রাক্ট নাউন। 16 নম্বর, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ডিসিপ্লিন। ডিসিপ্লিন মানে হচ্ছে নিয়ম শৃঙ্খলা। আচ্ছা, শৃঙ্খলা, তো নিয়ম শৃঙ্খলা এটা নিশ্চয়ই একটা গুণের নাম, সেটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই গেল তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমি যাচ্ছি কনক্রিট নাউনে। আমরা কনক্রিট নাউন কিন্তু পড়েছি 4 প্রকার। আচ্ছা, তো এটা আমার বোধহয় বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। কনক্রিট হচ্ছে যে নাউন বা নাউনের বাহ্যিক বা দৈহিক উপস্থিতি আছে তাকে এবং ইন্দ্রিয়ের মাধ্যমে উপলব্ধি করা যায়, তাকে কনক্রিট নাউন বলা হয়, যেটা অ্যাবস্ট্রাক্ট নাউনের বিপরীত। অ্যাবস্ট্রাক্ট হচ্ছে দোষ বা গুণ, যেটা ইন্দ্রিয়ের বাইরে, অবস্তুগত বিষয়, মানে যার কোনো অবস্থান নাই, কিন্তু আমরা অনুভব করি বা অনুভবও করি না, মানে জাস্ট আমরা চিন্তা করি, কল্পনা করি, সেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। এর বিপরীত হচ্ছে কনক্রিট নাউন, যেটাকে আমরা মূলত ইন্দ্রিয়ের মাধ্যমে পেয়ে থাকি, চোখের দ্বারা দেখি, কান দ্বারা শুনি, খাবার খাইতে পারি, ত্বক দ্বারা স্পর্শ করতে পারি ইত্যাদি। এগুলোই কি বলা হয়? কনক্রিট নাউন। আর কনক্রিট নাউন 4 প্রকার, আলোচনা একটু কি করেছি মনে আছে কিনা? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। প্রথমে প্রপার নাউনের বিস্তারিত পড়ব। প্রপার নাউনটা কি বলতো? কারো সরাসরি নাম, বলছিলাম কিনা সেটা দেখো, যে প্রপার নাউন জিনিসটা কি। এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পারসন অর প্লেস। বাংলায় যদি বলি, যে কনক্রিট নাউন কোনো নির্দিষ্ট বা পার্টিকুলার ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির সরাসরি নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলা হয়ে থাকে। যেমন ঢাকা, এটা হচ্ছে একটা সিটির
সরাসরি নাম। অগ্নিবীণা এটা একটা বুকের সরাসরি নাম। গঙ্গা এটা একটা রিভারের সরাসরি নাম। অবজারভার এটা একটা নিউজ পেপারের সরাসরি নাম। মিরাজ একজন ক্রিকেটারের সরাসরি নাম। সাব্বির একজন ক্রিকেটারের সরাসরি নাম। রবীন্দ্রনাথ একজন পোয়েটের সরাসরি নাম। রাজশাহী একটা বিভাগের সরাসরি নাম। কান্ট্রি একটি দেশের সরাসরি নাম। সান একটি নক্ষত্রের সরাসরি নাম। কমন নাউন কাকে বলা হয়? প্রপার নাউন গুলোর একটি সাধারণ নাম দেয়া হলে তাকেই কমন নাউন বলা হয়। যেমন সাকিব, মুশকিব, মুশফিক, তামিম হলো প্রপার নাউন, কিন্তু আমরা চাইলে তাদের একটি সাধারণ নামে ডাকতে পারি, যেমন এদেরকে আমরা ক্রিকেটার নামে ডাকতে পারি। এই ক্রিকেটারটাই হচ্ছে কমন নাউন। আচ্ছা, গেল। উদাহরণস্বরূপ আমরা যদি বলি, যেমন পার্সন, কমন নাউন কোনগুলো? যেমন ম্যান হচ্ছে একটা কমন নাউন। এখন এই ম্যানের বিভিন্ন প্রপার নাউন থাকতে পারে, যেমন ম্যানের নাম থাকতে পারে, যেমন এখানে ম্যান অনেকেই ক্লাস করছে, যেমন ইয়াকুব ক্লাস করছো, হ্যাঁ, তারপরে সাগর ক্লাস করছো, তারপরে ধরো এখানে লিমন ক্লাস করছো। তো এই যে তোমার ম্যানের সরাসরি নামগুলো বললাম, ওগুলো প্রপার নাউন, আর ম্যানটা হচ্ছে কমন নাউন। অনুরূপভাবে বয়ের বিভিন্ন নাম থাকতে পারে, গার্ল, স্টুডেন্ট, প্লেয়ার, পিউপিল, পাইরেট মানে জলদস্যু, সোলজার সৈনিক, তারপরে রেজেন্ট মানে শাসক, ইনফ্যান্ট শিশু, এগুলো হচ্ছে তোমার কমন নাউন। আর এদের যদি সরাসরি কোনো নাম বলো সেটা হবে প্রপার নাউন। যেমন রিং, আন্টি, চেয়ার, বুক, টেবিল, ফ্লাওয়ার এগুলো কমন নাউন। ডগ, টাইগার, লায়ন, ডিয়ার, এলিফ্যান্ট, হসপিটাল, কলেজ, সিটি, মার্কেট, ভিলেজ এগুলো হচ্ছে কমন নাউন। নিচের ছকের মাধ্যমে আমরা আরো সহজভাবে কমন নাউন এবং প্রপার নাউনের পার্থক্যটা বুঝতে পারবো। যেমন সিটি হচ্ছে একটা কমন নাউন, এই সিটির যদি সরাসরি নাম বলো সেটা হয়ে যাবে প্রপার নাউন। যেমন সিটি কমন নাউন, এর সরাসরি নাম ঢাকা, রাজশাহী, রংপুর এগুলো প্রপার নাউন। পোয়েট, পোয়েট হচ্ছে তোমার একটা কমন নাউন, এর যদি সরাসরি নাম বলো, যেমন রবীন্দ্রনাথ, নজরুল, কিটস এগুলো হচ্ছে প্রপার নাউন। প্ল্যানেট মানে গ্রহ, গ্রহটা হচ্ছে কমন নাউন, এই গ্রহর যদি কোনো সরাসরি নাম বলো সেটা হবে প্রপার নাউন, যেমন আর্থ, মার্স, নেপচুন। রিভার নদী, এটা একটা কমন নাউন, যদি এর সরাসরি নাম বলো, যেমন দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা এগুলো। গার্ল, এই গার্লের যদি সরাসরি নাম বলো, যেমন রত্না, হাসি, জ্যোতি, লাবিবা, সাফিয়া এগুলো হচ্ছে তোমার প্রপার নাউন। মনে রাখতে হবে মানব দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম কিন্তু কমন নাউন হয়। যেমন হাত এটা একটা কমন নাউন, লেগ পা একটা কমন নাউন, মাউথ একটা কমন নাউন। এটা কিন্তু একটা জনপ্রিয় প্রশ্ন, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। এবার আমরা একটু এক্সারসাইজ করবো, দেখো প্রপার এবং কমন নাউন আমরা বুঝছি কিনা। তোমাদেরকে একটু এক্সারসাইজ করতে হচ্ছে। প্রথমে 3টা প্রশ্ন প্র্যাকটিস করো, 17 থেকে 19 সবাই। করা হয়ে গেলে ডান লিখে জানিয়ে দাও তোমার হয়ে গেছে। 1 মিনিট সময় দিচ্ছি। 17, 18, 19 এই 3টা করো। এক মিনিট সময় দিচ্ছি, সবাই চেষ্টা করো, এবং হয়ে গেলে একটু ডান লিখে জানিয়ে দিও কমেন্টে, তাহলে খুব ভালো হয়। আমাদের ব্যাচের আজকে প্রথম ক্লাস। যারা অনলাইন ক্লাসে এখনো পর্যন্ত ভর্তি হয় নাই তারা আসলেই কিন্তু মোটামুটি লসই করতেছে, কারণ একেবারে স্বল্প মূল্যেই বলা যায় তোমাদের কোর্সটিকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। আমরা লং লং ক্লাস করব, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের কোর্সটা কমপ্লিট করতে হবে, এটাই আমাদের বদ্ধপরিকর। হাতে মাত্র 25টা দিন সময় রেখে আমরা এই কোর্সটিকে কমপ্লিট করছি। যারা অনলাইন ক্লাসে ভর্তি হয়েছো এবং ক্লাসগুলো করছো, আশা করি তোমাদের ইংলিশে কোনো সমস্যা হবে না এবং তোমরা খুব ভালোই করবে। আর যারা এখনো পর্যন্ত ভর্তি হয় নাই তাদেরকে যদি তোমরা ইনভাইট করো, বা যারা ভর্তি হতে চায় তাদের যদি ভর্তি হয়ে যায় তাদের খুব ভালো হবে বলে আমি মনে করি। তো দেখো প্রশ্নটি কি বলছে, দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, থিং অর প্লেস ইজ কল্ড ড্যাশ। এখানে পার্টিকুলার বলেছে মানে বিশেষ, অর্থাৎ বিশেষ কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে বলা হয় প্রপার নাউন, আপ্রপার নাউন।
এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 18 নম্বর বলেছে হুইচ ইজ প্রপার নাউন, নিচের কোনটি প্রপার নাউন? কাউ এটা হচ্ছে একটা কমন নাউন, আর ঢাকা এটা হচ্ছে একটা প্রপার নাউন, যেহেতু ঢাকা হচ্ছে কোন একটা সিটির সরাসরি নাম ঢাকা, এটাই আমাদের অ্যান্সার। আর ওয়াটারটা হচ্ছে তোমার একটা ওয়াটার পানি, তাই না? পানি পানি হচ্ছে একটা তোমার ম্যাটেরিয়াল নাউন হতে পারে, ম্যাটেরিয়াল নাউন, বা এটা প্রপার নাউন মানে কমন নাউন হতে পারে। রিভার নদী এটা অবশ্যই কমন নাউন, নদীর জন্য যদি কোনো সরাসরি নাম বলতাম তাহলে সেটা হতো প্রপার নাউন। 19 নম্বর হুইচ ওয়ার্ডস আর প্রপার নাউন, নিচের কোনগুলো প্রপার নাউন? এ নম্বর বলেছে ম্যান বয় বুক, এটা হচ্ছে তিনটাই কমন নাউন। বি নম্বর বলেছে রহিম বাংলাদেশ দা ইত্তেফাক, হ্যাঁ এই তিনটাই হচ্ছে তোমার প্রপার নাউন। রহিম ব্যক্তির নাম, বাংলাদেশ কান্ট্রির নাম, ইত্তেফাক নিউজ পেপারের নাম। আচ্ছা আর একটা হয় নাই, আচ্ছা গেল। এরপর আসো 20 থেকে 20 নম্বর। আসলে তোমাদেরকে এক্সারসাইজ করাতে চাই, বাট দেখা যায় একবারে শো করছে না। আমি পরবর্তী ক্লাসে একবার অনেকগুলো শো করা যায় সেটা ভাবে দিব, আপাতত দেখো প্র্যাকটিস করি। 20 নম্বর হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, গার্ল কোন প্রকার নাউন? নিঃসন্দেহে গার্ল একটি কমন নাউন। আচ্ছা 21 নম্বরে বলেছে হুইচ ওয়ান ইজ এ কমন নাউন, নিচের কোনটি কমন নাউন? দেখো এখানে বলা হয়েছে সল্ট, সল্টটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। আর্মি এটা একটা কালেকটিভ নাউন, যেহেতু দল বা সমষ্টি। তারপরে বলছে স্টুডেন্টশিপ এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, যেহেতু শিপ রয়েছে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ইনফ্যান্ট মানে শিশু, এটা হচ্ছে আমাদের কমন নাউন। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে কমন নাউন হচ্ছে ইনফ্যান্ট। 22 নম্বর দেখো, 22 নম্বরে বলেছে কোনটি কমন নাউন? রোগারি এটা হচ্ছে তোমার একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। পাইরেট মানে জলদস্যু, জলদস্যু এটাই হচ্ছে কমন নাউন, আমরা দেখতে পাচ্ছি এটাই কমন নাউন। জলদস্যু এটা কমন নাউন। আর হিউম্যানিটি এটা হচ্ছে টিওয়াই রয়েছে, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। স্টার্ভ এটা হচ্ছে ভার্ব, স্টার্ভ হচ্ছে ভার্ব, এটা নাউনই না। স্টার্ভ মানে না খেয়ে থাকা, ঠিক আছে। 23 নম্বরে বলেছে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। হোয়াট কাইন্ড অফ নাউন দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ? পোয়েট একজন কবি, এটা হচ্ছে একটা কমন নাউন। আচ্ছা 24 হুইচ ইজ কমন নাউন, নিচের কোনটি কমন নাউন? পিউপিল, হ্যাঁ পিউপিলই কমন নাউন, এটাই আনসার। আর শামীম হচ্ছে একটা প্রপার নাউন, ক্লাস হচ্ছে একটা কালেকটিভ নাউন। আর হচ্ছে তোমার টিম, টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন। 25 হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান, ম্যান কোন প্রকার নাউন? নিঃসন্দেহে কমন নাউন, তোমরা জানো ম্যান কমন নাউন, আর ম্যানের যদি কোনো সরাসরি নাম হতো সেটা হতো প্রপার নাউন। 26 এ কি বলেছে? হ্যাঁ 26 এ এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পার্সন, যে নাউনটা একটা জেনারেল ক্লাসকে প্রকাশ করে, মানে যার সাধারণ নামকে প্রকাশ করে, তাকে আমরা কোন প্রকার নাউন বলি? সেটাকে আমরা বলে থাকি কমন নাউন। আচ্ছা 27 হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়, বয় কোন প্রকার নাউন? বয়, বয় নিশ্চয়ই কমন নাউন, আর বয়ের যদি কোনো সরাসরি নাম বলতো সেটা হতো প্রপার নাউন। 28 নম্বরে দ্য এলিফ্যান্ট হ্যাজ স্ট্রেংথ, এলিফ্যান্টের রয়েছে শক্তি। এলিফ্যান্ট কোন প্রকার নাউন? এলিফ্যান্ট এটা একটা কমন নাউন, এলিফ্যান্টের যদি কোনো সরাসরি নাম বলতা সেটা হতো প্রপার নাউন। এলিফ্যান্টের এটা হচ্ছে একটা কমন নাউন। আর একটা আছে 29 নম্বর ঢাকা ইজ এ বিগ সিটি, হুইচ নাউন ইজ সিটি, নিচের কোনটা সিটি কোন প্রকার নাউন? সিটি হচ্ছে অবশ্যই একটা কমন নাউন। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের তোমাদের ক্লিয়ার কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে একটু করতে পারো, আর যদি ক্লিয়ার হয় তোমরা একটু কাইন্ডলি কমেন্টে ক্লিয়ার লিখে দাও, তাহলে আমি সামনে যেতে পারবো। আর তোমাদের যদি কারো বুঝতে এখন অসুবিধা থাকে, তোমাদের কোনো কোশ্চেন থাকে, তোমরা একটু প্রশ্নটা করো, আর না হলে ক্লিয়ার লিখে দিলে আমি সামনে চলে যেতে পারবো।
তোমরা ক্লিয়ার লিখলে আমি সামনে যাব, আর যদি ক্লিয়ার না লেখো তাহলে প্রশ্ন করো যে কোথায় তোমাদের সমস্যা আছে। হ্যাঁ, থ্যাংক ইউ, মারিয়া ক্লিয়ার লিখে দিয়েছো। হ্যাঁ, আঁচল ক্লিয়ার লিখে দিয়েছো, থ্যাংক ইউ। হ্যাঁ, ইয়াকুব বাচ্চু ক্লিয়ার লিখে দিয়েছো, ফাইন। তাহলে বোধহয় আমাদের সমস্যা নেই, সামনে যাচ্ছি। কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বা দলবাচক। যে নাউন দ্বারা সমজাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে নির্দেশ করে থাকে কালেকটিভ নাউন বলে। যেমন ফ্লক, ক্রাউড, ক্যাটেল, হার্ট, জেন্ট্রি, তারপর হচ্ছে তোমার ক্লাস, গ্যাং, টিম, ক্লাব, আর্মি, ক্লার্জি, তারপর হচ্ছে তোমার ফ্যামিলি, ক্রাউড। আচ্ছা, এটা এটা পরে, এটার ব্যাখ্যা পরে দিচ্ছি। তো ফ্লক মানে হচ্ছে মনে করো কোনো কিছুর দল, ক্রাউড মানে হচ্ছে মানুষের দল মানে ভিড়, ক্যাটেল মানে গবাদি পশুর দল, হার্ট মানে গরু বাছুরের দল, জেন্ট্রি ভদ্রলোকের দল, ক্লাস অর্থাৎ মানে হচ্ছে কতগুলো ছাত্রছাত্রীর দল, গ্যাং ডাকাতদের দল, টিম খেলোয়াড়দের দল, ক্লাব সদস্যের দল, আর্মি সৈনিকদের দল, ক্লের্জি অর্থাৎ তোমার কি বলে তোমার যারা যে ধর্মযাজক তাদের দল, তারপর হচ্ছে তোমার ফ্যামিলি পরিবারের সদস্যদের দল। এই যে দল বা সমষ্টি, এটাকেই বলা হয় কালেকটিভ নাউন, এবং এগুলো তোমাদেরকে একটু মুখস্থের মতো রাখতে হবে। সংজ্ঞার মধ্যে সমষ্টি কথাটি খুব গুরুত্বপূর্ণ, কারণ সমষ্টি মানে হচ্ছে কালেকটিভ নাউন। আমরা যদি ভালো করে বোঝার জন্য একটু এখানে আলোচনা করি, যেমন শিপ, শিপ মানে কি বলো, ভেড়া। এই শিপ কিন্তু কমন নাউন। এখন এই শিপের যদি দল প্রকাশ করে তাহলে সেটা হয়ে যায় কালেকটিভ নাউন। ফ্লক মানে ভেড়ার দল। যেমন প্লেয়ার মানে খেলোয়াড়, এটা হচ্ছে কমন নাউন, কিন্তু এই খেলোয়াড়রা যদি একটা দল গঠন করে সেটা হবে টিম, এটাই হচ্ছে তোমার কালেকটিভ নাউন। কি মানে চাবি, তাহলে কির হচ্ছে তোমার পাঞ্চ মানে হচ্ছে চাবির যে সমষ্টি সেটা। রবার মানে হচ্ছে ডাকাত, ডাকাতদের যে দল সেটা হচ্ছে গ্যাং, ডাকাতের সমষ্টি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আমাদের কিছু নাউনের আছে, এটা একটু মুখস্থ করে নেবে। আমি তোমাদের এই শীটটা বা লেকচার শীটটা অবশ্যই আমি তোমাদের গ্রুপে পিডিএফ করে দিয়ে দেবো, অথবা আমি ছবি আকারে দিয়ে দেবো, সেটা নিশ্চয়ই তোমরা দেখে নেবে। তো দেখো, নিচে কিছু কালেকটিভ নাউনের উদাহরণ রয়েছে, এগুলো অবশ্যই মুখস্থ করবে। যেমন জুরি বিচার মন্ডলী, যেগুলো মানে স্টার দেওয়া আছে এগুলো বেশি গুরুত্বপূর্ণ। জুরি, আর্মি, ক্লাস, ক্রাউড, গ্যাং, ফ্লিট, ফ্লক, হার্ট, লাইব্রেরি। প্যাক মানে কুকুরের দল, স্ট্যাক মানে হচ্ছে গাদা বা কারি, বান্ডিল আটি, জেন্ট্রি ভদ্র সম্প্রদায়ের দল, মেজরিটি ম্যাস, এলিট, সোয়ার্ম অডিয়েন্স, মিটিং পার্টি, ফ্লাইট, গ্রুপ, স্কুল, কংগ্রেস, পার্লামেন্ট, ফ্যামিলি, তারপরে তোমার ক্যাভেলরি, নেভি, ইনফ্যান্ট্রি, শোল, শোয়ার, ব্যান্ড, কাউন্সিল, মাইনরিটি, পাবলিক, মব। এই মব কথাটা কিন্তু খুবই বর্তমানে চলতেছে বেশি, এটা মুখস্থ রেখো। মবটা কেন পরীক্ষা আইসেই গেল যে মব কোন প্রকার নাউন। নিঃসন্দেহে মব কি বলো, কালেকটিভ নাউন, কারণ এটা হচ্ছে উচ্ছৃঙ্খল জনতার ভিড়, এটাকে মব বলা হয়ে থাকে। অনেকে বলে না মব জাস্টিস বা মবিং করতেছে, এরকম একটা কথা আমরা ইদানিং ভাইরাল পাচ্ছি, তাই তো? তো সেক্ষেত্রে মব কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। এরপর আসো, আমাদের কালেকটিভ নাউনের কিছু বিষয় আমাদের মুখস্থ রাখতে হয়। আচ্ছা, যেমন যদি পরিচালকদের দল হয়, পরিচালকদের দলকে বলা হয় এ বোর্ড অফ ডিরেক্টরস। যদি মানে গায়কদের দল হয়, গায়কদের দলকে বলা হয় কয়ার, এ কয়ার অফ সিঙ্গার্স। এইগুলো কিন্তু পরীক্ষায় আমাদের একটা আইটেম রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স বা ফিলিং ইন দ্য গ্যাপস বা কারেকশন। এই যে কমপ্লিটিং সেন্টেন্স, ফিলিং ইন দ্য গ্যাপস, কারেকশন, এগুলো কিন্তু আলাদা কোনো গ্রামার না। এখান থেকে পরীক্ষা প্রশ্নটা আসবে, তাহলে তোমাকে শূন্যস্থানটা দিয়ে দেবে যে এ ড্যাশ অফ ডিরেক্টরস। তাহলে ডিরেক্টরসদের সমষ্টিটা কি হতে পারে? ডিরেক্টরসদের সমষ্টি হতে পারে বোর্ড। এই যে বোর্ড কথাটা আছে, এই বোর্ড কথাটা তোমার কিন্তু কালেকটিভ নাউনের ক্ষেত্রে মানে তোমার ডিরেক্টরসদের যে দল সেটাকে বোর্ড বলা হয়। যেমন তোমাকে শূন্যস্থান দিল এ ড্যাশ অফ সিঙ্গার, মানে সিঙ্গারদের দলকে কি বলা হয়? কয়ার বলা হয়। এই যে কয়ারের জায়গায় শূন্যস্থানটা দিয়ে দিল, তাহলে তোমার এটা কিন্তু ফিলিং ইন দ্য গ্যাপস বা কমপ্লিটিং সেন্টেন্স আকারে পরীক্ষা দিল। ঠিক আছে? তোমাদের সিলেবাসে আলাদা আছে কি কমপ্লিটিং সেন্টেন্স বা ফিলিং ইন দ্য গ্যাপস বা কারেকশন, এগুলো কিন্তু আলাদা কোনো গ্রামার না।
এগুলো ইন্ডিভিজুয়াল বা মৌলিক কোনো গ্রামার না, এগুলো হচ্ছে এই সকল খুঁটিনাটি গ্রামারের থেকে তোমাকে শূন্যস্থানে দিয়ে দেবে। ঠিক আছে, তো যাই হোক, তো আমরা এগুলো মুখস্থ করতে হবে। এ প্যানেল অফ এক্সপার্ট বা জাজ মানে বিচারকদের যে দল সেটাকে প্যানেল বলা হয়। তারপর অভিনেতা, গায়ক এবং নৃত্যশিল্পী এবং গায়কদের দলকে ট্রুপ বলা হয়। যেমন আমরা বলি কালচারাল ট্রুপ, মানে হচ্ছে আমাদের যখন 1971 সালে যারা মুক্তিগামী সিঙ্গার ছিলেন তারা গান গাইতেন, মানে যাকে মুক্তির গান নামে একটা প্রতিবেদন আছে, ওটা করেছেন সম্ভবত জহির রেহান বা কি জানো, আমার খেয়াল নাই। যাই হোক, তো এখানে যে ট্রুপ মানে হচ্ছে গায়কদের দল। এ টিম অফ এক্সপার্টস, এক্সপার্টসদের দল, ইনভেস্টিগেটরস বা তোমার হচ্ছে যারা তদন্ত করে তাদের দল, গোয়েন্দাদের দল, সায়েন্টিস্টদের দল, এদেরকে বলা হয় টিম। আর ডাকাতদের দলকে বলা হয় গ্যাং বা ব্যান্ড। আচ্ছা, তারপরে হচ্ছে ভেড়া, ছাগল, পাখির ঝাঁক, পাল, এদের দলকে বলা হয় ফ্লক। ঠিক আছে, তারপর মনে করো গরু, হরিণ, তারপর হাতি, জাহাজ মানে তোমার ভেড়া, এদের দলকে বলা হয় হার্ট। কুকুরের দল, তারপর হচ্ছে শিকারী কুকুরের দল, হায়নার দল, নেকড়ে বাঘের দল, এটাকে বলা হয় প্যাক। সিংহের দলকে বলা হয় প্রাইড বা ট্রুপ। আচ্ছা, তারপর হচ্ছে দেখো বানরের দল, তারপর মাছের দল, এটা বানরের দলকে বলা হয় ট্রুপ, ট্রাইব, ব্যান্ড বা ব্যারেল। আর তোমার মাছের দলকে বলা হয় শোল। মৌমাছির দলকে বলা হয় হাইভ। আর তোমার বোলতা বা মাছি ইত্যাদির দলকে বলা হয় সোয়ার্ম। তারপর হচ্ছে তোমার দেখো বইয়ের দলকে বলা হয় স্ট্যাক, বা ডিভিডি বা কার্ড বা আগুনের দলকে বলা হয় স্ট্যাক। জাহাজের দলকে বলা হয় ফ্লিট। তারপর হচ্ছে যন্ত্রপাতি, ফুল, আঙ্গুর, কলার গাছ, এদের গুচ্ছকে বলা হয় পাঞ্চ। ইটের দলকে বলা হয় পাইল। তারপরে ব্যাংক নোটের দলকে বলা হয় ওয়াট। এটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা অনেক আসে, বিভিন্ন ভার্সিটি পরীক্ষা আসে। তোমাদের যাদের এখনো গুচ্ছ পরীক্ষা মানে গুচ্ছ পরীক্ষা হয়ে তোমাদের যাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দু একটা জায়গায় বাকি আছে, তাদের এগুলো জানা দরকার। এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে। হিপ মানে হচ্ছে স্তূপ, তারপরে মানে ফাইলের স্তূপ বা পোশাকের বা জামা কাপড়ের যে দল সেটাকে বলা হয় বান্ডেল। তাহলে এইগুলো আমি কেন পড়ালাম? এগুলো হচ্ছে তোমার জানতে হবে যে মানে কাদের দলকে কোন নামে ডাকা হয়, সেই বিষয়টা কালেকটিভ নাউন বোঝার জন্য। আমাদের নিচে কিছু এক্সারসাইজ রয়েছে, এক্সারসাইজ গুলো তোমরা একটু এক্সারসাইজ করো, কারণ আমি এতক্ষণ ধরে লেকচার দিচ্ছি, তোমরা বোধহয় বিরক্ত হয়ে গেছো। তোমরা একটু এগুলো অ্যান্সার করো খাতায়, লিখে আমাকে কমেন্টে ডান লিখে জানাও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের হয়ে গেছে। কারণ আমি শুধু লেকচার দিচ্ছি, তোমরা হয়তো বিরক্ত বোধ করতে পারো, কিন্তু তোমাদের সময় কম, তো এভাবে লেকচার দিয়ে পড়াতে হবে। কিছু করার নাই, যেহেতু আমাদের সময় কম, সামনে পরীক্ষা। পিডিএফ দিবেন? হ্যাঁ, অবশ্যই পিডিএফ দেবো সাহাচল। পিডিএফ থেকে অবশ্যই তোমরা একবার পড়ে নেবে, মুখস্থ করবে। আমি আজকে তোমাদের এই যে যেগুলো পড়াচ্ছি এইগুলোর উপর আগামী ক্লাসে কিন্তু পরীক্ষা, তারপরে তুমি আরেকবার বাসায় রিভিশন করবা এবং এইটার উপর আমি একটা পরীক্ষা নিব, তারপর আমি নতুন ক্লাসটা শুরু করবো, আগামীকালের ক্লাসটা। ঠিক আছে, তো অবশ্যই তো এটা মুখস্থ করতে হবে সকলের, সবাই করো, চেষ্টা করো। তোমরা ডান লিখে দিও যাদের হয়ে গেছে। 3টা প্রশ্ন তো করার জন্য বলেছে। তিরিশ নম্বরে বলেছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, ক্যাটেল কোন প্রকার নাউন। 31 নম্বরে বলেছে তোমার দ্য পুলিশ ডিসপার্সড দ্য ক্রাউড, এখানে ক্রাউড কোন প্রকারের নাউন। 32 নম্বর বলছে দ্য ক্রাউড ওয়াজ বিগ, ক্রাউড কোন প্রকার নাউন। দেখো এটা বিভিন্ন ভর্তি পরীক্ষা এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। 30 নম্বর দেখো কতগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এসেছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এসেছে এবং চাকরির পরীক্ষা এসেছে। তার মানে এই প্রশ্নটি না পড়লে তোমার ছোটখাটো পাপ হয় মানে পরীক্ষার হলে যাওয়ার আগে, যেহেতু তোমার এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 30 নম্বর প্রশ্নটা দেখছি, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল, ক্যাটেল কোন প্রকার নাউন। ক্যাটেল হচ্ছে গরু বা গবাদি পশুর দল, তো গবাদি পশুর দল যেহেতু সমষ্টি, তো এটা হচ্ছে কালেকটিভ নাউন। 31 দ্য পুলিশ ডিসপার্সড দ্য ক্রাউড, পুলিশ ক্রাউডটাকে বা ভিড়টাকে ডিসপার্স করে দিয়েছিল মানে আলাদা করে দিয়েছিল।
তো ক্রাউড মানে হচ্ছে কোন একটা মানুষের দল, সেটা হচ্ছে অবশ্যই তোমার কালেকটিভ নাউন। 33 দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, অবশ্যই কালেকটিভ নাউন, যেহেতু এটা একটা মানুষের দল। আশা করি তোমাদের হয়েছে। 33 নম্বর বলেছে ইউ মাস্ট ওয়াচ দ্য ফ্লিট। ফ্লিট মানে রণতরী, রণতরীর দল বা জাহাজের দল, তো এটা অবশ্যই কালেকটিভ নাউন। 34 বলেছে দ্য জুরি বিচার বোর্ড ফাউন্ড দ্য প্রিজনার গিলটি। তাহলে জুরি মানে হচ্ছে তোমার কি কালেকটিভ নাউন। 35 হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন, নিচের কোনগুলো কালেকটিভ নাউন? ইউনিটি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, পভার্টি এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, রাইট? তাহলে এটা বাদ। ক্যাটেল গবাদি পশুর দল, আর্মি অর্থাৎ সৈনিকদের দল, এটাই হচ্ছে আমার দুটোই কালেকটিভ নাউন। টিম এটা কালেকটিভ নাউন ঠিক আছে, কিন্তু স্টিল এটা আবার কালেকটিভ নাউন নয়, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। মিল্ক দুধ এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, আর ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, তাহলে এই দুটোর একটাও কালেকটিভ নাউন নয়, তাহলে বি নম্বরে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, ফ্লক দল অবশ্যই কালেকটিভ নাউন, একটু আগেই বলেছি। মাছের দল, ভেড়ার দল, ভেড়ার দলকে ফ্লক বলা হয়। আই স এ ফ্লক অফ শিপ, আমি এক ভেড়ার দল দেখেছিলাম, এই ফ্লক কি অবশ্যই কালেকটিভ নাউন। 38 কি বলেছে হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন? অবশ্যই কালেকটিভ নাউন হচ্ছে তোমার এখানে লাইব্রেরি হচ্ছে তোমার কালেকটিভ নাউন। কারণ কি বলতো লাইব্রেরি কালেকটিভ নাউন কেন? লাইব্রেরিটা হচ্ছে একটা বইয়ের দল, বইয়ের সমষ্টি, বইয়ের যে গুচ্ছ বা বইয়ের দল, এটাকে আমরা লাইব্রেরি বলে থাকি। সো লাইব্রেরি হচ্ছে তোমার কালেকটিভ নাউন। আর বুকস হচ্ছে কমন নাউন, সোলজার্স কমন নাউন। এই সোলজাররা যদি একটা দল গঠন করতো, আর্মি গঠন করতো, তখন সেটা কালেকটিভ নাউন হতো। আর গার্ড হচ্ছে একটা কমন নাউন। 39 হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, নিচের কোনটি কালেকটিভ নাউন? আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে তোমার কালেকটিভ নাউন আছে ফ্রেন্ডশিপ, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। গ্যাং এটাই কালেকটিভ নাউন, চোরের দল বা ডাকাতের দল। অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন, ডক্টর হচ্ছে কমন নাউন। দ্য কমিটি ড্যাশ আনাবেল, তাহলে কমিটি ড্যাশ আনাবেল, কমিটি হচ্ছে সিঙ্গুলার, টু এগ্রি অন দিস কোশ্চেন, এটা প্লুরাল হবে, অয়ার হবে। এটার ব্যাখ্যাটা একটু বলবো তোমাদেরকে। এই কালেকটিভ নাউন যদি বিক্ষিপ্ত অর্থ প্রকাশ করে, মানে কালেকটিভ নাউন যদি আলাদা আলাদা মতামত প্রদর্শন করে, তখন সেটা প্লুরাল হয়ে যায়। তো এখানে বলেছে যে দ্য কমিটি ড্যাশ আনাবেল টু এগ্রি অন দিস কোশ্চেন, এই কমিটিটা কি বলো? কালেকটিভ নাউন। এখন এই কালেকটিভ নাউনটা এখানে দেখছে যে তারা একমত হতে অক্ষম, একমত নয়, তাহলে এটা একমত নয়, একমত নয় এক একজন আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেলে প্লুরাল হয়ে যায়, মানে একজন আলাদা হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। এর জন্য সি নম্বর অপশনে কি আছে? অয়ার আছে, তাই অয়ারটা বসবে। এটাকে নাউন অফ মাল্টিটিউড বলে, এটা আমরা পরে ব্যাখ্যা দিব। এটা বোধহয় এখানে ঢুকে গেছে, সমস্যা নাই। এরকম আরো একটি প্রশ্ন এখানে চলে আসছে, দেখো আমি ব্যাখ্যা দিচ্ছি কি আছে। 41 চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলভস, এটা কারেক্ট অ্যান্সার। দ্য জুরি ইজ আর্গুইং, জুরি কি করছে? দেমসেলভস নিজেদের মধ্যে আর্গু করছে, তাই ইজ না বলে এখানে আর না বলে ইজ বলছে, তো ইজ বলার কারণে ভুল হয়েছে এখানে। দ্য জুরি হ্যাজ না বলে হ্যাভ বললে ঠিক ছিল, যেহেতু জুরিটা প্লুরাল, অনেকগুলো ব্যক্তিকে বোঝাচ্ছে। আর এখানে হ্যাজ বলেছে, হ্যাজ হচ্ছে একজনের ক্ষেত্রে বসে, তো হ্যাঁ জুরিটা যেহেতু প্লুরাল বোঝাচ্ছে, তার জন্য আরটা ঠিক আছে, এটাই কারেক্ট আনসার। 42 তে বলেছে আই স ড্যাশ অফ কাউস, আমি গরুর ড্যাশ দেখেছিলাম। তো গরুর দলকে কি বলা হয়? গরুর দলকে হার্ড বলা হয়, হার্ড। গরুর পালকে হার্ড বলা হয়। তো হার্ডটা হচ্ছে একটা কমন মানে কালেকটিভ নাউন, তোমাদেরকে একটু মুখস্থ করালাম সেগুলো। চতুর্থ ম্যাটেরিয়াল নাউন, এটা খুবই সহজ বিষয়, এর জন্য বেশি সময় এখানে খাটাবো না। উপাদানবাচক নাউন, ধরো আমি আগেই বলে নিয়েছি যে এই যে কলমটা, এই কলমটা তৈরিতে কি লাগছে? এই কলমটা তৈরিতে উপাদান লাগছে, আয়রন লাগছে। এই আয়রনটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তুমি পিঠা তৈরিতে কোন কোন উপাদানগুলো ব্যবহার করো? সেই পিঠা তৈরির উপাদানগুলো হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যে জিনিসটা তৈরি করলা, এই যে কলমটা তৈরি করছো, এই কলমটা কিন্তু কমন নাউন, কিন্তু কমন নাউন তৈরিতে যে সকল জিনিসটা ব্যবহৃত হয়েছে সেগুলো হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। উদাহরণস্বরূপ আমি যদি তোমাকে বলি, ধরো
এখানে এই বক্সের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হবে যে তোমার ধরো চেয়ার, এই চেয়ারটা হচ্ছে একটা কমন নাউন। এই চেয়ার বানাতে আমার কি কি লাগছে? ধরো কাঠ লাগছে, লোহা লাগছে, প্লাস্টিক লাগছে, এইগুলো হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন। টেবিল বানাতে, টেবিল হচ্ছে কমন নাউন, টেবিল বানাতে আমার কি কি লাগছে সেই উপাদানগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন একটা বই হচ্ছে কমন নাউন, এই বই বানাতে আমার কি কি লাগে? পেপার লাগে, তাহলে পেপারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন রিং, আংটি, এটা একটা কমন নাউন, কিন্তু এই আংটি বানাতে আমার কি কি লাগে? এই আংটি বানাতে আমার লাগে তোমার গোল্ড লাগে, সিলভার লাগে, ডায়মন্ড লাগে, এটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাউন। যেমন দেখো আয়রনস মানে শিকল, এটা একটা মানে এই প্রশ্ন কিন্তু আয়রনস শিকল এটা কিন্তু কমন নাউন, কিন্তু আয়রনস বানাতে মানে শিকল বানাতে কি লাগে? লোহা লাগে, ওই লোহাটুকু আবার কিন্তু ম্যাটেরিয়াল নাউন। এটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন। উদাহরণস্বরূপ দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, নেকলেসটি সোনা দিয়ে তৈরি। তো নেকলেস বস্তু, এটা হচ্ছে কমন নাউন, আর এই নেকলেস বানাতে আমি যা ব্যবহার করেছি উপাদান সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন গোল্ড। কয়েকটি বিগত বছরের প্রশ্ন দেখো বা সাজেশনস দেখো। মাটন, মাটন কি? মাটন একটা ম্যাটেরিয়াল নাউন, কারণ মাটনটা একটা বস্তু, কোন একটা জিনিস তৈরিতে ব্যবহৃত হয়, এর জন্য এটা ম্যাটেরিয়াল নাউন। হুইচ, মাটন মানে পাঠার মাংস আর কি। 44, হুইচ ওয়ান ইজ এ তোমার কি বলে ম্যাটেরিয়াল নাউন, নিচের কোনটি ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এখানে তোমার কোনটা দেখা যাচ্ছে? রিংটা হচ্ছে কমন নাউন, রিভারটাও কমন নাউন, বুকটাও কমন নাউন, পেপারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, কারণ বুক তৈরিতে পেপার ব্যবহৃত হয়। ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন, পানির নিজস্ব রং নাই, পানি কি? অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। 46, দিস নেকলেস ইজ মেড অফ গোল্ড, হেয়ার গোল্ড ইজ, এখানে গোল্ডটা কি? অবশ্যই গোল্ডটা একটা ম্যাটেরিয়াল নাউন। 47, কোনটি ম্যাটেরিয়াল নাউন? সেটা হচ্ছে তোমার উড মানে কাঠ, এটাই ম্যাটেরিয়াল নাউন। মাউথ, মুখ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কমন নাউন হয়। টিম, এটা হচ্ছে কালেকটিভ নাউন। নাইফ মানে ছুরি, এটা একটা কমন নাউন। তো আমাদের ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উড। সুপ্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘক্ষণ ক্লাস হলো, 1 ঘন্টার উপরে চলে গেছে, এখন তোমাদের একটু বিরক্তি লাগতে পারে। প্রথম ক্লাস আজকে, তো এর জন্য সকলের কাছে আমি বলবো যে বিরক্তিগুলো একটু হবে, সমস্যা নেই। আমরা পরবর্তী ক্লাসগুলোতে একঘেয়েমি ক্লাস বা লেকচার না দিয়ে তোমাদের আমি আরো প্র্যাকটিস দেবো, যাতে করে তোমরা আরো বেশি রিল্যাক্সড ফিল করতে পারো বা আস্তে আস্তে ক্লাসগুলো করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্লাসগুলো কেমন লাগলো আজকে একটু কমেন্ট অবশ্যই জানাবা। আর প্রথম ক্লাসটা আমি একটু তোমাদের তো প্রাইভেট গ্রুপে করালাম, যারা প্রাইভেটে আছো তোমাদের ক্লাসগুলো তোমরাই পাবা, আর কেউ পাবে না। এগুলো হচ্ছে যারা পেইড ব্যাচের ক্লাস, যারা পেইড ব্যাচে আছো তোমরা ক্লাসগুলো পাবে। কিন্তু আজকের ক্লাসটা আমি একটু সকলকে দিব, মানে আমার ইউটিউব ফেসবুকে দিয়ে দেবো প্রথম ক্লাসটা। কেন? যে যাতে অন্যান্যরা একটু কানেক্টেড হতে পারে বা তারা জানে যে কিভাবে ক্লাসটা মূলত হয়। তো আজকের ক্লাসটা আশা করি তোমরা উপভোগ করেছো, এবং এই ক্লাসটি আমি তোমাদের ফেসবুক ইউটিউবে একটু পাবলিক করে দিব। একটা ক্লাস শুধু আজকের ক্লাসটা, পরবর্তী ক্লাসগুলো দিব না। আর তোমরা এ ব্যাপারে একটু কষ্ট রেখো না, যেহেতু তোমরা অনলাইন ব্যাচে আছো, এই ক্লাসগুলো মূলত তোমাদেরই। সো এই একটা ক্লাস একটু পাবলিক করে দিচ্ছি, এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি। তো যারা বাইরে থেকে দেখছো বা বাইরে থেকে দেখবে এই ক্লাসটি, তাদেরকে বলবো তোমরা অনলাইন ক্লাস যারা করছো না, তোমরা মিস করছো। তোমাদের 25 দিন হাতে রেখে তোমাদের পূর্ণাঙ্গ কোর্সটাকে আমি অবশ্যই কমপ্লিট করে দিচ্ছি। তো সেই ক্লাসটি তোমরা পাওয়ার জন্য বা সেই ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমার সাথে অতি সত্বর যোগাযোগ করো। আমার সাথে যোগাযোগ করার যে নম্বর সেটা আমি আবার একটু বলি, 01843852361। এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে SMS করবে। হোয়াটসঅ্যাপে SMS করে আমাকে বলবে যে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য, এডমিশনের জন্য আমি ক্লাস করতে চাই, তাহলে তোমাকে অবশ্যই ভর্তি নেওয়া হবে। আমাদের এই প্রথম ক্লাস হয়ে গেল, তো তোমরা পরবর্তী ক্লাসগুলো যদি মিস না করতে চাও তোমরা অতি সত্বর যোগাযোগ করো। আর যারা একটু পরে ভর্তি হচ্ছ তারা যদি ক্লাসটি যে ক্লাসগুলো করা হয়ে গেছে এটা কিন্তু আমাদের গ্রুপেই রেকর্ডেড থাকবে, তুমি পরবর্তীতে দেখে নিতে পারো। আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আগামী দিনের পড়াটা একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। আগামী দিনের পড়াটা কি থাকবে? আগামী দিনের পড়াটা হচ্ছে তোমার আমাদের এই যে পার্টস অফ স্পিচের বেসিক প্লাস ক্লাসিফিকেশন যেগুলো পড়ালাম, এইগুলো আমি তোমাদের গ্রুপে এই লেকচার শিটটা PDF আকারে একটু পরে আমি দিয়ে দিচ্ছি, তোমার বাসায় এটা পড়ে নেবে, ঠিক আছে? পড়ে রিভাইজ করে রাখবে। আগামী দিনের ক্লাসে আমি কিন্তু তোমাদের এটার উপর পরীক্ষা নেব। আজকের ক্লাসে 47টা MCQ ছিল। এই 47টা MCQ প্লাস অন্যান্য আলোচনার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আমি তোমাদের 10টি প্রশ্ন সিলেক্ট করে একটা পরীক্ষা নেব। এই 10টি প্রশ্নের সাথে আরো 15টা প্রশ্ন থাকবে অ্যাটলিস্ট। সেগুলোর বিষয়গুলো কি কি?
নাম্বার, জেন্ডার, প্রিপোজিশন, ইডিয়মস এন্ড ফ্রেজ, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, প্রভার্বস এন্ড ট্রান্সলেশন। এটা কোথা থেকে থাকবে সেটারও পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। আমি ছবি অবশ্য অলরেডি দিয়ে দিয়েছি তোমাদের গ্রুপে, তোমরা পেয়েছো কিনা। তোমাদেরকে আমি দেখাচ্ছি তোমাদের আগামী দিনে মেমোরাইজিং পার্ট থেকে কি কি পড়া থাকবে। মেমোরাইজিং পার্ট থেকে তোমাদের পড়া থাকবে, দেখো, প্রতিদিনের মেমোরাইজিং পার্ট বা শীট 1, এটা আমি তোমাদের পিডিএফটা দিয়ে দিচ্ছি একটু পরে। তোমরা নাম্বার মানে হচ্ছে সিঙ্গুলার প্লুরাল, এগুলো মুখস্থর বিষয়। এখানে কিছু আলোচনা আছে, তোমরা আলোচনাটা পড়ে এখানে আমি তোমাদেরকে যে এক্সারসাইজ গুলো লিখেছি বা উদাহরণগুলো রেখেছি, সাজেশনস গুলো রেখেছি, দেখো এখানে অ্যান্সার রয়েছে, তোমরা দেখে দেখে একটু পড়ে রাখবে। আমি এখান থেকে তোমাদের পরীক্ষা নিব আগামী ক্লাসে। এখানে 14টা প্রশ্ন আছে নাম্বার থেকে। জেন্ডার থেকে আছে তোমার কয়টা প্রশ্ন দেখো, জেন্ডার থেকে 15টা প্রশ্ন আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে তোমাদের কয়টা প্রশ্ন দিছি, 13টা প্রশ্ন দিয়েছি। ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে তোমাদেরকে হচ্ছে 15টা প্রশ্ন দিয়েছি। সিনোনিম অ্যান্টোনিম থেকে খুবই গুরুত্বপূর্ণ সিনোনিম অ্যান্টোনিম, এগুলো থেকে কমন পাওয়ার সম্ভাবনা মানে 90%। সো তোমরা অবশ্যই এগুলো পড়ে রাখবে। 26টা দিয়েছি, হ্যাঁ 26টা, ঠিক আছে। এই 26টা তোমাদেরকে আমি দিয়েছি। এই শীটটা নিশ্চয়ই তোমাদেরকে আমি অলরেডি ছবি করে দিয়েছি, আর পিডিএফও দিব। তোমরা তোমাদের কি বলে ফোনে ডাউনলোড করে এটা রিভাইজ করে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে বিদায় নেব। যাওয়ার আগে বলবো, প্রথম ক্লাস সকলে কেমন লাগলো কমেন্টে জানাবে। আর যারা এখনো পর্যন্ত অনলাইন ব্যাচে ভর্তি হওনি, তোমরা অতি সত্বর ভর্তি হয়ে যেতে পারো। আল্লাহ তাআলা সকলকে অনেক অনেক ভালো রাখুক, সেই শুভকামনার আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।